একটু চেক করেন তো লাইভ ক্লিয়ার আছে কিনা, সাউন্ড সবকিছু একটু চেক দ্রুত। সাউন্ড ক্লিয়ার আছে? আছে জি। ওকে মিউট করেন। অল ওকে, সবকিছু ঠিক আছে তাহলে নাকি? কি ব্যাপার, কার এখান থেকে সাউন্ড গান টান শোনা যায়? আচ্ছা, আমাদের কোর্স হচ্ছে পোয়েট্রি এন্ড ড্রামা। পোয়েট্রি এন্ড ড্রামার তে আমাদের এর আগে ক্লাস হয়নি, তাই না? আচ্ছা, এটা হচ্ছে প্রথম ক্লাস পোয়েট্রি এন্ড ড্রামার। পোয়েট্রি এন্ড ড্রামাতে আমরা কি কি পড়ব? হ্যাঁ, দুইটা কবিতা দুইটা ড্রামা। দুইটা কবিতা কি কি? অ্যাবসলম এন্ড একিটোফেল আর একটা হচ্ছে রেপ অফ দ্য লক। এই দুইটা হচ্ছে কবিতা। আর ড্রামা দেখেন অবস্থা, নিজেরাই চিন্তা করেন, নিজেরাই চিন্তা করেন আপনাদের অবস্থাটা কি অবস্থায় দাঁড়াচ্ছে ধীরে ধীরে। অ্যাবসলম এন্ড একিটোফেল, অ্যাবসলম এন্ড একিটোফেল এটা একটা। দ্বিতীয়ত এটার পরে আমরা কি পাবো? এটার পরে আমাদের একটা ড্রামা আছে, সেই ড্রামাটার নাম হচ্ছে দ্য ওয়ে অফ দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে পোয়েম, এটা হচ্ছে ড্রামা। লেখা দেখা যায়? দ্য রেপ অফ দ্য লক, এটা হচ্ছে পোয়েম বা পোয়েট্রি। ওই মহেশ, ওই অঙ্গীকার নামাটা দাদা দিছি, প্রিন্ট করে নিয়ে যেতে লাগে। আর নেক্সট হচ্ছে আমাদের কি আছে? শি স্টুপস মানে কি? এস টি ও পি এস। আগে ঠিক লিখছিলাম। শি স্টুপস টু কনকুয়ার বানান কোন? শি স্টুপস টু কনকুয়ার, ঠিক আছে? এই যে চারটা, এই চারটার মধ্যে আমাদের দুইটা ড্রামা আর দুইটা হচ্ছে পোয়েট্রি করতে হবে। এবং এই চারটা থেকে আমাদের প্রশ্ন আসবে ব্রড 8টা, শর্টে আসবে 8টা। অ্যানসার করতে হবে কয়টা? 5টা। আপনি যদি চারটা ভালো মতো জানা থাকে, চারটা চোখ বন্ধ করে কমন পাবেন। এমনও যদি হয় যদি আপনি দুইটা কবিতা ভালো জানা থাকে, তাহলে দুইটা থেকে চারটা প্রশ্ন কমন পাবেন। যদি আপনার কবিতা ভালো না লাগে, ড্রামা ভালো লাগে, তাহলে ড্রামা পড়বেন, ড্রামা থেকে
4টা প্রশ্ন কমন পাবেন, আর একটা আপনাকে ড্রামা বা কবিতা থেকে দিতে হবে। তবে কথা বলি, যদি আপনি অ্যাবসলম এন্ড একিটোফেল এন্ড রেপ অফ দ্য লগ থেকে অ্যান্সার করেন, তাহলে আপনি বেশি মার্ক পাবেন, ভালো রেজাল্ট করা সম্ভব। যদি আপনি ড্রামা গুলো চুজ করেন, যে আমি ড্রামা থেকে 2টা করে 4টা অ্যান্সার করব, তাহলে মার্ক কিছুটা কমে আসে। কারণ আমাদের যে এফিসিয়েন্সি, যে দক্ষতাটা আমাদের, এটা মূলত হচ্ছে ড্রামাতে ভালো করার মতো অনেকে থাকে না। ব্যতিক্রম 2-1 জন আছে যারা ড্রামা বা প্রোজ এগুলোতে ভালো রেজাল্ট করে। যদি খেয়াল করেন, ফার্স্ট ইয়ারে প্রোজ, সেকেন্ড ইয়ারে ড্রামা, রেজাল্ট গুলো কেমন হয়েছিল একটু একটু মনে করার চেষ্টা করেন তো। ভালো হয়েছিল? যাদের এই ড্রামা প্রোজের দক্ষতাগুলো ভালো, কোন দিক থেকে ভালো? এখানে আপনাকে ক্যারেক্টার গুলো ভালো মতো বুঝতে হয়, এবং পোয়েট্রিতে যে ক্যারেক্টার নেই তা কিন্তু না, ক্যারেক্টার গুলো বুঝতে হবে, তাদের গল্পটাকে আপনাকে মনে রাখতে হবে ভালো মতো, পাশাপাশি লেখার যে কোয়ালিটি সেটা একটু ভালো করতে হবে। তাহলে আপনি আমাদের এই ড্রামাতে ভালো মার্ক পাবেন। যেমন এলিজাবেথন এন্ড 16-17 সেঞ্চুরি যে ড্রামা, অথবা এলিজাবেথন এন্ড জ্যাকোবিয়ান ড্রামা, এই কোর্সটাতে অনেকে ফেল করে, অনেকে এ প্লাস পায়। কেন? পার্থক্যটা কোথায়? লেখার কোয়ালিটিতে, আর কোথাও না কিন্তু। তো এই জন্য পোয়েট্রিতে কেন একটু ভালো বললাম, পোয়েট্রি যেমন ভিক্টোরিয়ান পোয়েট্রি পড়বেন, 16 and 17 সেঞ্চুরি পোয়েট্রি পড়তেছেন, এই পোয়েট্রিটা এখানে 2টা পড়তেছেন। পোয়েট্রিতে কোথায় ভালো করা যায়? কিছু মুখস্থ করতে হয়। কি মুখস্থ করবেন? কোটেশন। আপনি যদি কোটেশন এবং অ্যান্সারটা অ্যাপ্রোপ্রিয়েট লিখার চেষ্টা করেন, তাহলে একটা ভালো মার্ক কিন্তু পেয়ে যাবেন। কথা বুঝেছেন? কথা বলেন, আমার কথা ক্লিয়ার? আমাদের এই বইয়ের মধ্যে অ্যালবাট্রস বইটা যদি খেয়াল করেন, এই বইয়ের মধ্যে অ্যাবসলম একিটোফেল দেওয়া আছে 243 পৃষ্ঠা, তাই না? 243 পৃষ্ঠায়। তো আমরা হচ্ছে যেহেতু 2টা ক্লাস মিস করে ফেলছি এই টপিকের, চেষ্টা করব কিছুটা যে জিনিসগুলো বইয়ে আছে এগুলো স্কিপ করে নিজেরা কতগুলো হচ্ছে বই থেকে পড়ে নিব, আর যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো বোর্ডে আলোচনা করব। ঠিক আছে? চলবে নাকি শুরু থেকে শেষ করব? যেমন এখানে অ্যাবাউট অফ জন ড্রাইডেন, চাইলে এটা আপনারা নিজেরাও করতে পারেন, আর যদি বলেন যে ভাই একটু লিখে দেন, তাহলে এটা আমি একটু সংক্ষেপে লিখে দিতে পারি। অ্যাবসলম এন্ড একিটোফেল কে লিখেছে? জন ড্রাইডেন। ঠিক আছে? এনার জন্ম মৃত্যুটা একবারে লিখে নেবেন। প্রয়োজনে আমাদের মান্থলি বেসে যে ক্লাসগুলো হয়েছিল সেখানকার নোট, সাতিয়া মুনতাহা আপুর নোট আছে, কানিজ আপুর নোট আছে, আর অনেকের আছে, এনার দুজনের লেখাগুলো পরিষ্কার আছে এবং তথ্য সমৃদ্ধ। প্রয়োজনে সেই নোটটা ফলো করে আরো সংক্ষেপে শিখে নিতে পারবেন। আমি জাস্ট সংক্ষেপে বলবো, আপনারা চাইলে সেগুলো খেয়াল করতে পারেন। বুঝেছেন? 1631 সালে জন্মগ্রহণ করে 1700 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। যদি আমরা এখন আমি আপনাদের প্রশ্ন করি, আপনারা তো সেকেন্ড ইয়ার পার করে এসেছেন, এক একজন লিটারেচারে বস, তাই না? সেকেন্ড ইয়ার পার করছেন যেহেতু, এক একজন বস না? বলেন, জন ড্রাইডেন কোন এজের কবি? রেস্টোরেশন পিরিয়ড। কনফিউশনে পড়ে গেছে রে, বাচ্চা কাচ্চা কনফিউশনে পড়ে গেছে। কি হবে এবার? রেস্টোরেশন পিরিয়ড। তিনি একাধারে একজন কবি, তাকে আমরা বলতে পারি লিটারেরি ক্রিটিক। লিটারেরি ক্রিটিক। তারপর আমরা এনাকে বলতে পারি ট্রান্সলেটর। ট্রান্সলেটর। ঠিক আছে? তারপর এনাকে কিন্তু প্লেরাইটও বলা যায়, ইনি ড্রামাও লিখেছে। প্লেরাইট। এগুলো হচ্ছে মেইন জিনিস। এবং ইনি কোন দেশের কবি? ন্যাশনালিটি কি এনার?
কথা বুঝি নাই। ইনি একজন ইংলিশ পোয়েট, ব্রিটিশ আর কি, ব্রিটিশ বা ইংলিশ, ঠিক আছে। এনার কিছু গুরুত্বপূর্ণ লেখা আছে, তার মধ্যে আমরা একটা জানতেছি অ্যাবসালম একিটোফেল, আর একটা জানবো, এটা একটু মনে রাখবেন, আশা করি হচ্ছে কাজে লাগবে। সেটা হচ্ছে এই যে আমাদের ম্যাক ফ্যালকন, ম্যাক ফ্লিককোন, KNOE, এটা একটা গুরুত্বপূর্ণ, যারা চাকরির পরীক্ষা দিবেন এটা কাজে লাগবে। আর একটা হচ্ছে দ্য এসে অন ড্রামাটিক, বলেন পোয়েট্রি না পোয়েজি, কি হবে? কে যেন পোয়েট্রি বললো তো, POSSY, সরি, হ্যাঁ কি কি হবে? পোয়েট্রি হবে। এটাই হবে দা এসে অন ড্রামাটিক পোয়েজি, বুঝতে পারছেন? ক্লিয়ার এতটুকু? এনার কিছু বিখ্যাত উপাধি আছে, উপাধিগুলোর মধ্যে কি কি? প্রথমত আমরা এনাকে কি বলবো? দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম, দ্য ফাদার অফ মডার্ন ইংলিশ ক্রিটিসিজম। ইনি হচ্ছে ইংল্যান্ডের কি ছিল? ফার্স্ট পোয়েট, আর পোয়েট লরেট অফ ইংল্যান্ড, ফার্স্ট পোয়েট লরেট, ও LAUREAT, ফার্স্ট পোয়েট লরেট অফ ইংল্যান্ড। এবং এনাকে হচ্ছে জন ওয়েবস্টার, সরি স্যার অল্টার স্কট, এই স্যার অল্টার স্কট তাকে গ্লোরিয়াস জন নামে আখ্যায়িত করেছিল। কি নামে? গ্লোরিয়াস জন। আরো বিস্তারিত অনেক কিছু জানা যায়, কেন ওনাকে ক্রিটিক বলা হয়, তারপর আমরা তার প্রথম লেখা কি ছিল, তার ট্র্যাজেডি কি, তিনি কি, তার এসেটের নাম কি ছিল। আচ্ছা, ওই পোয়েজি বানানটা এটা লিখেছিলাম না, POESY লিখেছিলাম তাই না? এই বানানটা ভুল হয়েছে, পোয়েজি বানানটা একটু আলাদা হবে, POESIU। কলমটা নিয়ে যান তো, পোয়েজি বানানটা একটু ঠিক করে নেন। PO কি বললাম, ESIE, পোয়েজি, POESIE, এই বানানটা হবে, ঠিক আছে? এটা একটা এসে, এবং তার একটা ট্র্যাজেডিক লেখা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা চাকরির জন্য, অল ফর লাভ, এটা একটা হচ্ছে তার ট্র্যাজেডি। ক্লিয়ার? আর এক কথায় যদি মনে রাখতে চান, উপরে দেখা যায় অ্যাবসলম এন্ড একিটোফেল। এই অ্যাবসলম এন্ড একিটোফেলকে আমরা বলবো হচ্ছে
পলিটিক্যাল স্যাটায়ার, কি বলবো? পলিটিক্যাল স্যাটায়ার। এরকম আরো অনেক কিছু বলা যায়, কিন্তু এক কথায় আমাদের জানা থাকতে হবে এটাকে আমরা পলিটিক্যাল স্যাটায়ার বলবো। ক্লিয়ার? এবার আমরা কবিতার ভিতরে আসি, কবিতাটা সম্পর্কে একটু আলোচনা করি। কত সালে লেখা হইলো, কত সালে পাবলিশড হইলো, এই জিনিসগুলো বইও আছে। তারপরে একটু বলে নিই, অ্যাবসালন ইকিটোফেল কত সালে লেখা হয়? 1681 সালে লেখা হলো, এবং 1681 সালে এটা কিন্তু পাবলিশ করা হয়েছিল। এই কবিতাটার তাহলে জানরাটা কি হবে? বলেন। পলিটিক্যাল স্যাটায়ার। তারপর আর কি বলা যায়? অ্যালেগরিক্যাল পোয়েম। 3 নম্বরে আমরা কি বলতে পারি? সরাসরি স্যাটায়ার বলতে পারি, এটা একটা স্যাটায়ার, ব্যঙ্গাত্মক একটা কবিতা। ঠিক আছে? এবং আমরা আরেকটা কথা বলতে পারি, এটা একটা মোক, ঠিক আছে, হিরোইক পোয়েম। এগুলো হচ্ছে জানরা। জানরা বলতে আমরা কি বুঝি? কেউ বলতে পারবেন? প্রশ্ন করবো একজনকে, যাকে করবো তিনি উত্তর দিতে পারবেন? লামিয়া নুসরাত। লামিয়া নুসরাত। মদিনা আক্তার। বলেন, অ্যালেগরিক্যাল পোয়েম বলতে আমরা কি বুঝি? হ্যাঁ, কোনগুলোকে আমরা কেন অ্যালেগরিক্যাল পোয়েম বলতেছি, কোনগুলোকে বলবো, কেন বলবো? আরেকটু খোলাসা করেন, আমরা আমরাকে আরেকটু ভেঙে বলেন। হইছে, আমি বুঝেছি, কিন্তু অনেকে বুঝবে না। একটু নেওয়া যায়। আচ্ছা, মাসুদ রানা। মাসুদ রানা 00 নাই, এই হচ্ছে আপনাদের অবস্থা। এমডি, এই যে মাইক অন করে আবার চোখ বন্ধ করে দিল। না, আপনি আমাকে বলেন মগ হিরোইক পোয়েমটা কি? বলেন। ক্ষুদ্র কোনো বিষয় নিয়ে আলোচনা করা, হয়নি? কানে চাপু আছে? কানে চাপু, সাথী আপু, কি একটা অবস্থা, কেউ কথা বলে না, আছে না? এটা আবার কেমন কথা? আপনাদের তাহলে তো রিমান্ডে নিতে হবে। মগ দ্বারা কি বুঝেন? মগ উপহাস করাতে, এই কথাটা মুখ দিয়ে বের হয় না। আর হিরোইক পোয়েম বুঝেন না? হিরোইক জিনিসটা কি? হিরোইকটা কি? ফার্স্ট ইয়ার থেকে পড়ে আসছেন, সেই ফার্স্ট ইয়ার থেকে হিরোইক কথাটার সাথে পরিচিত থাকার কথা। উইলিয়াম শেক্সপিয়রের যে সনেট, ইংলিশ সনেট বা শেক্সপিয়ারিয়ান সনেট, সেখানে 3টা কোয়ার্ট্রিল, একটা কাপলেট পাই। সেই কাপলেটটাই হচ্ছে হিরোইক পোয়েম। কিভাবে, কোথায়?
আমার এই উত্তর সে কেউ যদি শুনে বলবে যে ভাইয়া ভুল বলছে, হ্যাঁ আমি ভুল বলছি। কোথায় ভুল বলছি? বলছি যে কাপলেটটাই হিরোইক পোয়েম, কিন্তু কিভাবে? পুরো কবিতাটা যদি কাপলেটে লেখা হয় তাহলে সেটাকে কি বলবো? হিরোইক কাপলেট বলবো। এই জন্য এই কবিতার ফর্ম হচ্ছে হিরোইক কাপলেট। হিরোইক কাপলেট, ঠিক আছে? তাহলে হিরোইক পোয়েমটা কি জিনিস? এই হিরোইক কাপলেট থেকে হিরোইক পোয়েম হইছে। আর মুখ মানে এটাকে ব্যঙ্গ করে, স্যাটায়ার করে লেখা হয়েছে, হাস্য রসাত্মক করা হয়েছে, উপহাস করা হয়েছে। কথা ক্লিয়ার? বলেন স্যাটায়ার কি? বলবেন হচ্ছে আইভি ইসলাম। স্যাটায়ার কি জিনিস? প্রশ্ন আসলো, ব্রিফ কোশ্চেন, হোয়াট ইজ স্যাটায়ার? কি উত্তর দিবেন? আইভি ইসলাম আপু বলেন। চুপ করে না থেকে না পারলে বলবেন ভাইয়া জানা নাই, আমি এখন পারতেছি না। এটা হচ্ছে বেস্ট অ্যান্সার। ফারজানা আহমেদ। ফাহমিদা সুলতানা চম্পা পরে আসতেছে না। ফারহানা লিনা। আপনাদের সবার গার্ডিয়ানের নাম্বারগুলো নিয়ে ফোন দিয়া বলার দরকার যেগুলো পড়াশোনা এদের দ্বারা হবে না, বিয়ার সাথে দিয়া দেন, সংসার করো। পরীক্ষায় যদি আসে হোয়াট ইজ স্যাটায়ার এটা লিখবেন। ফার্স্ট ইয়ার থেকে এই পড়াশোনা করলেন, কি একটা অবস্থা, হ্যাঁ রে ভগবান। নাই মনে নেই কেন? বলেন। ফর্ম অফ লিটারেচার। হুম, তারপর ভাবছিলাম আপনাদের দ্বারা কিছু হবে, কিন্তু না, আপনারা সবার মতোই। ক্রিটিসাইজ পিপলস, এস টি ইউ পি আই ডি আই টি ওয়াই, স্টুপিডিটি। কতটুকু লিখলে হয়? স্যাটায়ার হচ্ছে এটা ব্যবহার করা হয় হিউমার হিসেবে, হিউমারে আইরনি হিসেবে, এক্সাগ্রেশন অতিরঞ্জিত করে, রিডিকুলাস থেকে রিডিকুল করে, এবং টু এক্সপোজ এন্ড ক্রিটিসাইজ, কাউকে প্রকাশ করে দেওয়া হয় বা কারো সমালোচনা করা হয়। কার? পিপলস স্টুপিডিটি, বা কারো কি হয় চরিত্রটাকে বা কারো বিষয়ে তারকে অতিরঞ্জিত ভাবে, তার আয়রনি করে, তার হিউমার করে, এই সব করে যে ব্যঙ্গাত্মক জিনিসগুলো করা হচ্ছে, যা করা হয়, যেটা প্রকাশ করা হয়, এক্সপোজ করা হয় বা ক্রিটিসাইজ করা হয়, সেটাকেই স্যাটায়ার বলে। ক্লিয়ার? কথা বলেন। এই কবিতাটার সেটিং কি? বুঝি নাই।
স্টুপিডি, স্টুপিড আছে না, স্টুপিড, STUPIDITD এখানে আপনি এটা না লিখে লিখতে পারেন পিপলস টপিক্যাল ইস্যু, এটাও লিখতে পারেন, বা পিপলস পার্টিকুলারলি ইন দ্য কনটেক্সট অফ দ্য কন্টেম্পোরারি পলিটিক্স এন্ড দ্য আদার কি বলে টপিক্যাল ইস্যু, যে কোনো ইস্যু নিয়ে কাউকে ব্যঙ্গ করা, কাউকে আইরনি করা, কাউকে হিউমার করা, কাউকে অতিরঞ্জিত করা বা এক্সাগ্রেশন করা, কারো কি করা বদ খারাপ কথা কারো সম্পর্কে ক্রিটিসাইজ করা বা এক্সপোজ করা, জিনিসটাকে স্যাটায়ার বলে। ক্লিয়ার? এই কবিতাটার সেটিং কি, কোথায় এটা দেখানো হয়েছে ঘটনাটা? ইসরায়েল। কোথায় কোথায়? ইসরায়েল। এখন ঘটনাটা খেয়াল করেন, এখানে কেন অ্যালেগরিক্যাল বলা হচ্ছে? এই যে বাইবেল থেকে নেওয়া একটা ঘটনা যেটা ইসরায়েলে সংঘটিত হয়েছিল, সেখানকার একটা ঘটনা সাথে ইংল্যান্ডের একটা ঘটনাকে মিলানো হয়েছে। এবার আমরা একটু ইংল্যান্ডে ফিরে আসব। ইংল্যান্ডে সেই সময় পলিটিক্যাল পার্টি ছিল দুইটা। কয়টা? কি কি? একটা হচ্ছে হুইগ আর একটা হচ্ছে টরিস। এগুলাই তো নাকি? বই বের করছেন? বইটা দেখেন 243 পৃষ্ঠায় এই যে এখানে থিম দেওয়া আছে, তার উপরে হচ্ছে কি ফ্যাক্টস দেওয়া আছে। কি ফ্যাক্টসে দেখেন, কথা কত সালে লিখলো, কে লিখেছে, হিস্টোরিক্যাল কনটেক্সট দেওয়া আছে, বিবলিক্যাল অ্যালেগরি দেওয়া আছে। এখানে বিবলিক্যাল অ্যালেগরিতে কি বলছে? বলতেছে রিফ্লেক্টস দ্য পলিটিক্যাল স্ট্রাগল ইন ইংল্যান্ড ডিউরিং দ্য লেট 17th সেঞ্চুরি, অর্থাৎ 17 শতকের সেই সময়টাতে, পার্টিকুলারলি দ্য কনফ্লিক্ট বিটুইন কিং চার্লস দ্য সেকেন্ড এন্ড হুইগ পজিশন। হুইগ পার্টির যারা ছিল তাদের সাথে কিং চার্লস দ্য সেকেন্ড, এদের সাথে একটা ঘটনার কথা এখানে বলা হয়। এরপর আছে বিবলিক্যাল অ্যালেগরি। বিবলিক্যাল অ্যালেগরিটাতে কি বলছে? ইউজেস দ্য বিবলিক্যাল হিস্টরি অফ অ্যাবসালম, যে হচ্ছে রেবেলিয়াস সন, অর্থাৎ অবৈধ সন্তান, এন্ড ডেভিড দ্য কিং টু এক্সপ্লোর থিমস অফ রেবেলিয়ন এন্ড লয়ালিটি। এই যে ইসরায়েল, এই ইসরায়েলের সেই সময় রাজা ছিল কে? ডেভিড। আর ইংল্যান্ডের বাস্তবতায় কে ছিল? কিং চার্লস দ্য সেকেন্ড। এবার আসেন থিম গুলো কি কি? পলিটিক্যাল স্যাটায়ার, তারপর আছে লয়ালিটি এন্ড বিট্রিয়াল, তারপর হচ্ছে লেজিটিমেসি এন্ড সাকসেশন। এবার দেখেন পলিটিক্যাল পার্টি যে দুইটা লিখছি, হুইগস এন্ড টরিস। টরিসটা কি? টরিসের বর্তমান নাম কি? ব্রিটিশ কনজারভেটিভ পার্টি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। এবং আমাদের হুইগ, এই পার্টির নাম বর্তমানে বিএলপি, অর্থাৎ ব্রিটিশ লিবারেল পার্টি, বিএলপি। আর এটা হচ্ছে বিসিপি, ব্রিটিশ কনজারভেটিভ পার্টি। ওকে, দুইটা দলের দুই রকম মোটো বা উদ্দেশ্যগুলো ছিল। যেমন এই যে টরিস, এরা কি করত? এরা মূলত হচ্ছে মোনার্কি বা রাজতন্ত্রটাকে সাপোর্ট করত, রাজাকে সাপোর্ট করত। ওকে, আর এরা হচ্ছে রাজার বিরুদ্ধে, অপোজিশন টু দা মোনার্কি। এবার দুইটা দলের দুই রকম উদ্দেশ্য আছে, সবার উদ্দেশ্য কি সেম হয়? হবে না, উদ্দেশ্যগুলো আলাদা। কি কি? টরিস পার্টির উদ্দেশ্য যদি খেয়াল করেন, এরা ঈশ্বর, কিং, দেশ, এদেরকে ছাড়া আর কাউকে বোঝে না। অর্থাৎ এরা চায় ঈশ্বর একজন রাজাকে ইলেক্ট করবে, নির্বাচন করবে, সে রাজা হবে এবং এই রাজা পুরো দেশটাকে শাসন করবে। এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য, তাদের মোটো। আর হুইগস পার্টির যে উদ্দেশ্যটা কি? তারা চায় লিবারিজম, তারা স্বাধীনতা চায়, দে বিলিভ ইন ডেমোক্রেসি, ফ্রিডম, এই জিনিসগুলো চায়, গণতন্ত্র চায়। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার? এরপরে দেখেন এখানে ক্যারেক্টার গুলো আছে, ক্যারেক্টার গুলোকে একটু ভেঙে ভেঙে বলা হয়েছে, সিম্বলিক ক্যারেক্টার্স এন্ড সিম্বলস, biblical characters in short, allegorical character in short,
এরপর একটা ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। এখানে যদি খেয়াল করেন, ডেভিড, কিং ডেভিড কে? ইসরায়েলের রাজা। ওকে, কথা বলবেন তাহলে দ্রুত হবে। ইসরায়েলের রাজা। পরেরটা বাদ দেন। এরপর হচ্ছে অ্যাবসালম। অ্যাবসালম কে ছিল? অ্যাবসালম কে? ইলিজিটিমেট সান অফ ডেভিড, অর্থাৎ অর্থাৎ কি? কিং ডেভিডের অবৈধ সন্তান। এরপর আছে একিটোফেল। একিটোফেলটা কে ছিল? এই কিং ডেভিডের কি ছিল? কাউন্সিলর। কিং ডেভিডের কাউন্সিলর। এগুলো কি লিখে দিব? ওই যে নিচে দেওয়া আছে দেখেন, বিবলিক্যাল ক্যারেক্টারে। ডেভিড, ডেভিডটা কি? কিং অফ ইসরায়েল এন্ড অ্যাকর্ডেন্স উইথ দ্য বাইবেল। অ্যাবসালম, ইলিজিটিমেট সন অফ কিং ডেভিড। অ্যাকিটোফেল, কাউন্সিলর অফ ডেভিড। কোরা, কোরাটা কে? এ ছিল প্রিস্ট, একজন সাধু। জিমরি, এ হচ্ছে একিটোফেলের লোক, জনগণ যারা এগুলা। দা ফারাও, এ হচ্ছে ডেভিডের বন্ধু, অ্যাকচুয়ালি একজন শত্রুতা। ক্লিয়ার? এখন বাস্তব ঘটনার সাথে মিলাইতে হবে। এই ঘটনাটা তারা বাস্তবে কি, কোন ঘটনাটাকে মিলিয়ে দিয়েছে, কোনটাকে অ্যালেগরিক্যালি মিলালো, এই জিনিসটা আমাদের বুঝতে হবে। যেমন ডেভিডের বিপরীতে যে চরিত্রটা ছিল, রিপ্রেজেন্ট করতেছে যাকে, সে হচ্ছে কিং চার্লস দ্য সেকেন্ড। এবং অ্যাবসালম, তার যে অবৈধ সন্তান, সে কে? জেমস স্কট। অ্যাকিটোফেল, কাউন্সিলর যে, সে এই বাস্তবে কে ছিল? অ্যান্থনি অ্যাশলে কোপার। তারপর এখানে এই কবিতার মধ্যে জায়গার নাম পাবেন হেব্রন, যেটা বাস্তবে স্কটল্যান্ডকে বোঝায়। তারপর এখানে প্লেস সেটিং এ দেখছি ইসরায়েল, যেটা বাস্তবে ইংল্যান্ডকে বোঝায়। তারপর হচ্ছে জিউ, জিউকে তাদের ইহুদিদের যে প্রধান মানে গড আর কি। আর এখানে বুঝাইছে কাদেরকে? ইংলিশ পিপলদেরকে, প্রোটেস্ট্যান্টদেরকে। ঠিক আছে? জুবেসাইটস, আর বাস্তবে রোমান ক্যাথলিক যারা। তারপর হচ্ছে সল, এদিকে হচ্ছে কে? অলিভার ক্রমওয়েল। তারপর হচ্ছে জোনা, এ হচ্ছে স্যার উইলিয়াম জোন্স। কোরা, টিটাস ওটস। এই যে ক্যারেক্টার গুলোকে আমাদের এখন মিলাইতে হবে। একটা গল্প আছে, কোথায় আছে? কোন এজের মধ্যে আছে বলেন? সেকেন্ড ইয়ার লিটারেচারের অলিভার ক্রমওয়েলকে আমরা কোথায় পাই? বলেন। কমনওয়েলথ পিরিয়ড নাম শুনছেন? নাম শুনেন নাই? মনে আছে কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে? কি পড়াশোনা করেন? এত সুন্দর সুন্দর গল্পগুলো যদি মনে না থাকে, এত সুন্দর করে পড়ার পরেও লাভ কি এই পড়াশোনা করে? কোন দেখি লাভ আছে কোনো? কমনওয়েলথ পিরিয়ড সম্পর্কে এখন আপনাদের আবার পড়াইতে হবে। আমি ভাবলাম প্রশ্নগুলো আলোচনা করব, কবে যাবো ওই দিক। এখন আবার সেকেন্ড ইয়ার নিয়ে পড়াশোনা করো, কারণ এই গল্পটা আপনাদের এই সেকেন্ড ইয়ার ক্লিয়ার না থাকলে তো সমস্যা। আপনি জানেন, সবাই তো জানে না, সমস্যাটা তো এখানে, তাই না? এই যে কমনওয়েলথ পিরিয়ড, এই কমনওয়েলথ পিরিয়ড মূলত হচ্ছে 1649 সালে শুরু হয় এবং এটা 1660 সালে গিয়ে কি হয়? শেষ হয়ে যায়। ঘটনাটা কি? এই 1649 সালে মূলত কমনওয়েলথ প্রতিষ্ঠা হচ্ছে। কমনওয়েলথ অর্থ ইংরেজিতে কি বলবো? ডেমোক্রেসি, গণতন্ত্র।
1649-এর আগে এই ইংল্যান্ডে কি ছিল? রাজতন্ত্র। এই 1649 সালে মূলত হচ্ছে অলিভার ক্রomwell, অলিভার ক্রomwell যে ছিল, এই অলিভার ক্রomwellের মূলত তিনি একটা সংগ্রাম করেন 1649 সালের আগে, একটা সংগ্রাম করেছিল। সেই সংগ্রাম করে সেই সংগ্রামের মূলত হচ্ছে একজন রাজা ছিল। কমনওয়েলথ পিরিয়ডের আগে কোন কোন এজ আছে বলেন? ক্যারোলাইন পিরিয়ড। এই ক্যারোলাইন পিরিয়ডের সময়কালটা ডিউরেশনটা কত? 1625 থেকে 1649। এই ক্যারোলাইন পিরিয়ডের নামকরণ কোন রাজার নাম অনুযায়ী হয়েছে? কিং চার্লস দ্য ফার্স্ট। কিং চার্লস দ্য ফার্স্ট। এই ক্যারোলাইন এজের সময়কালটা হচ্ছে 1625 থেকে 1649 সাল পর্যন্ত। 1625 থেকে 1649 এই সময়টাতে, সেই সময় রাজা ছিল হচ্ছে কিং চার্লস দ্য ফার্স্ট, ক্যারোলাইনে যেটা, এই সময় সে ছিল রাজা। তখন ছিল রাজতন্ত্র পুরো ইংল্যান্ড জুড়ে। পরবর্তীতে অলিভার ক্রomwell এ মূলত কি করে? সংগ্রাম করে কার বিরুদ্ধে? ফরাসি চার্লস দ্য ফার্স্ট ছিল বিরোধী। অর্থাৎ এখানে ঘটনাটা ঘটে এরকম যে এই যে চার্লস দা ফার্স্টের রাজত্বকালে 1600 মূলত হচ্ছে এই যে 25 থেকে 49 এই সময়টাতে, বিশেষ করে 1642 যখন ঘটনাটা শুরু হয় 1642 সালে, এই 1642 থেকে 1649 এই সময় ইংল্যান্ডের মধ্যে গৃহযুদ্ধ হয়। কি হয়? যারা রাজার পক্ষে ছিল তাদেরকে বলা হয়তো ক্যাভিলিয়ার, যারা রাজাকে সাপোর্ট করতো, রাজার পক্ষে ছিল, তাদেরকে কি বলা হয়? ক্যাভিলিয়ার। এদেরকে কি বলা হয়? সাপোর্টার অফ কিং, সাপোর্টার অফ কিং, ক্যাভিলিয়ার। এবং ক্যাভিলিয়ার আর অপর দিকে ছিল পার্লামেন্ট। পার্লামেন্টকে হচ্ছে আরেকটা পক্ষ ছিল। এই পার্লামেন্ট যারা সাপোর্ট ছিল, যে পার্লামেন্ট যারা ছিল তাদেরকে বলা হতো রাউন্ড হেড। ঠিক আছে? রাউন্ড হেড এরা কি? এরা কারা? এরা হচ্ছে সাপোর্টার অফ পার্লামেন্ট। ঠিক আছে? সাপোর্টার অফ পার্লামেন্ট। খেয়াল করবেন, একটা পক্ষ ক্যাভিলিয়ার যারা রাজাকে সাপোর্ট করে, একটা পক্ষ রাউন্ড হেড যারা পার্লামেন্টকে সাপোর্ট করে। এখন এই রাউন্ড হেডের যে যারা ছিল, যারা পার্লামেন্টকে সাপোর্ট করে, এই এদের মধ্যে, এই দুইটা দলের মধ্যে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধের মধ্যে ক্যাভিলিয়াররা, অর্থাৎ যারা রাজাকে সাপোর্ট করত, তারা কি হয়? তাদের পরাজিত হয়। তারা কবে পরাজিত হইল? 1649 সালের 30শে জানুয়ারি। কবে? 30 জানুয়ারি। মনে থাকবে এগুলা? 1642 সালে ইংল্যান্ডে গৃহযুদ্ধ হয়। সেখানে রাজাকে যারা সাপোর্ট করে তাদের বলা হয় ক্যাভেলিয়ার, পার্লামেন্টকে যারা সাপোর্ট করে তাদের বলা হয় রাউন্ড হেড। এদের দুইজনের মধ্যে একটা দ্বন্দ্ব হয়, যুদ্ধ শুরু হয়ে যায়। এবং 1649 সালের 30শে জানুয়ারি মূলত হচ্ছে তারা এই কিং চার্লস দ্য ফার্স্ট, রাউন্ড হেড যারা, এরা কিং চার্লস দ্য ফার্স্টকে মূলত বন্দী বানিয়ে ফেলে। জনসম্মুখে তার শিরচ্ছেদ করা হয়। এবং এই দায়িত্বটা, এই যে রাউন্ড হেড, এদের প্রধান হিসেবে দায়িত্ব ছিল অলিভার ক্রomwell। কে ছিল? অলিভার ক্রomwell। এই অলিভার ক্রomwell পরবর্তীতে কি করলো? ইংল্যান্ডে রাজতন্ত্রকে সরিয়ে কমনওয়েলথ প্রতিষ্ঠা করলো, গণতন্ত্র প্রতিষ্ঠা করলো। গণতন্ত্র কি জিনিস? এবং এখানে বলা হয় 1649 থেকে 1660, এই 49 থেকে শুরু করে 1660 পর্যন্ত আমাদের ইংরেজি সাহিত্যে এই কমনওয়েলথ পিরিয়ড নামে পরিচিত। এই সময় ইংল্যান্ডে কোনো রাজতন্ত্র ছিল না। কি ছিল? কমনওয়েলথ বা গণতন্ত্র চালু ছিল।
এই যুগের কি কি ঘটেছিল এই সময়টাতে? রাজতন্ত্র থেকে মুক্তি লাভের জন্য, রাজতন্ত্র থেকে যে মুক্তি লাভের জন্য যে সংগ্রামটা হইলো, এটা জনসাধারণকে বহু পরিমাণে সংগ্রাম করতে হয়েছিল। অলিভার ক্রমওয়েল এই সংগ্রামের কি ছিল? নেতা ছিল। এবং রাজতন্ত্রের বিলুপ্তি, গণতন্ত্রের প্রতিষ্ঠা হইতো। ঠিক আছে। এবার ঘটনা, অলিভার ক্রমওয়েল 1658 সালে মৃত্যুবরণ করেন। কবে? 1658 সালে মৃত্যুবরণ করেন। একজন নেতার যখন মৃত্যু হয়ে যায়, যেটা সে প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেটা কিন্তু থমকে যাওয়ার মতো অবস্থা হয়। অলিভার ক্রমওয়েলের সন্তান, যার নাম ছিল রিচার্ড ক্রমওয়েল, কি নাম? রিচার্ড ক্রমওয়েল। এই রিচার্ড ক্রমওয়েল নতুন করে সে সময় এই দায়িত্বটা নেয়। সে কিন্তু রাজা না, সে একটা সংগ্রামের নেতা হিসেবে দায়িত্ব নেয় পুরো গণতন্ত্রটা ঠিক রাখার জন্য। এবার আসলো ঘটনা, ইংল্যান্ডের মানুষজন এতদিন এই অলিভার ক্রমওয়েল তাদেরকে যা বুঝেছে সাধারণ মানুষজনকে বুঝেছিল, কিন্তু এখন তারা দেখতেছে রিচার্ড ক্রমওয়েল আসে যে আগেই ভালো ছিল। অবস্থাটা কি হয়েছে? বাংলাদেশের মানুষের মতো অবস্থা হয়েছে। সাধারণ জনগণ পূর্বের সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য রাস্তায় নামলো। এখন সাধারণ জনগণ বলে যে আগেই ভালো ছিল। বলতেছে না এমন অনেকে? ভিডিও দেখেন না? দেখেন। সুশীল সমাজ। এই ঘটনা হয়েছে এরকম। এবার এই সাধারণ জনগণ বলে যে আমাদের রাজতন্ত্রই ভালো ছিল, গণতন্ত্র আর ভালো লাগে না, এইগুলা দিয়ে কিছু হবে না। এই জন্য 1660 সালে, কত সালে? 1660 সালে সাধারণ জনগণ এই রিচার্ড ক্রমওয়েলকে ক্ষমতাচ্যুত করে। এই ক্ষমতাচ্যুত হওয়ার মাধ্যমে ইংল্যান্ডে মূলত এই রেনেসাঁর সমাপ্তি ঘটে, অর্থাৎ কমনওয়েলথের সমাপ্তি ঘটলো। আবার পুনরায় কি আসলো? রাজতন্ত্র ফিরে আসলো। কিভাবে? এই যে কিং চার্লস দ্য ফার্স্ট, এনার বড় সন্তান, যখন তাকে শিরচ্ছেদ করা হয় তখন তার সন্তানকে পাঠিয়ে দেওয়া হয়েছিল কোথায়? ফ্রান্সে, যার নাম ছিল, কি নাম? চার্লস দ্য সেকেন্ড। চার্লস দ্য সেকেন্ড। এই কিং চার্লস দ্য সেকেন্ডকে 1660 সালে মূলত হচ্ছে আবার ইংল্যান্ডে নিয়ে আসা হয়। আসার পরে মূলত নতুন করে আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়। এই নতুন করে যখন আবার রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়, এই জন্য এই রেনেসাঁজের পরে চলে আসলো নিও ক্লাসিক্যাল এজ। পূর্বের ক্লাসিক্যাল জিনিসগুলোকে আবার নতুন করে সসজ্জিত করার চেষ্টা। ঠিক আছে। এই যে ঘটনাটা, এই ঘটনাটাই মূলত এখানে ঘটেছিল। এবার কিং চার্লস দ্য সেকেন্ড যখন আসলো, এর সাথে এখন কি ঘটবে, কি আসবে তার সাথে, কি ঘটবে, এই জিনিসটাই এই কবিতাতে, বা তার সাথে কি হয়েছিল, এই বিষয়গুলোই মূলত কবিতার মধ্যে দেওয়া আছে, এই কবিতায় আলোচনা করা হয়েছে। ঠিক আছে। কি আর একবার বলবো? আমি বলছি এই যে 1660 সালে রিচার্ড কিং চার্লস দ্য সেকেন্ড যখন ক্ষমতায় আসলো, রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো, এর এরপরে কিং চার্লস দ্য সেকেন্ডের সাথে যে যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো এই কবিতায় আমরা দেখতে পাবো। জাস্ট আমাদের পরিচিতিটা হলো, পুরো কবিতার ক্যারেক্টার গুলোর সাথে পরিচিতি হয়েছে সবার। এবার আমরা একটু গল্পটাতে যাব, গল্পটাতে মনোযোগ দিবেন। আমাদের এই কবিতায় কিং ডেভিড, কিং ডেভিড, এই কিং ডেভিড কাকে রিপ্রেজেন্ট করে? চার্লস দ্য সেকেন্ডকে। তো এই কিং ডেভিড কবিতায় দ্বিতীয় চার্লসের প্রতিনিধিত্ব করতেছে, এবং তার যে অবৈধ পুত্র অ্যাবসলম, এই অ্যাবসলম কাকে প্রতিনিধিত্ব করে? জেমস স্কট। এবং এই জেমস স্কটের আরেকটা পরিচিতি ছিল, সে ছিল ডিউক অফ মনমাউথশায়ার।
ডিউক অফ মনমাউথ। ডিউক বলতে কি, রাজার থেকে ছোট একটা পদবী। পদবী সেই অ্যাবসলম বা জেমস স্কট মনমাউথ নামক একটা জায়গার ডিউক ছিল। ক্লিয়ার? জি ভাই। এবং বলা হয় এই জেমস স্কট কিং চার্লস দ্য সেকেন্ডের অবৈধ পুত্র বলে একটা গুজব ছিল। সত্য কিনা জানি না, কিন্তু একটা গুজব ছিল। এখানে আরেকটা ক্যারেক্টার পাবো, যেটা হচ্ছে অ্যাকিটোফেল। কি ক্যারেক্টার? এই অ্যাকিটোফেল কাকে রিপ্রেজেন্ট করে? অ্যান্টনি অ্যাশলে অ্যাশলে কি জানো? কুপার 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 অ্যান্থনি, বানানগুলো একটু খেয়াল করেন তো, অনেকদিন আগে লিখছিলাম তো, এখন তো মাথায় নেই। অ্যান্থনি অ্যাশলে কুপার, SHLEY, অ্যাশলে COOPER, ঠিক আছে বানান? অ্যান্থনি অ্যাশলে কুপার। এই যে এ ছিল মূলত কি, কাউন্সিলর। ঠিক আছে? অ্যান্থনি অ্যাশলে কুপার এ ছিল, বা অ্যাকিটোফেল এ ছিল হচ্ছে কাউন্সিলর। আবার এর একটা দায়িত্ব ছিল, এই অ্যাকিটোফেল ছিল আর্ল, ডিউকের মতো একটা পদবী। এ ছিল আর্ল, কথাকার আর্ল অফ শাফটসবুরি, BURY, শাফটসবারি। শাফটসবারি, ঠিক আছে? তাকে আর্ল অফ শাফটসবারি বলা হইতো। তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল, যিনি রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করার বিভিন্ন প্রচেষ্টায় জড়িত ছিলেন। অর্থাৎ আমরা তাকে এখানে বলতে পারি যে তিনি আসলে সেই সময়কার মির্জাফর ছিল। বুঝতে পারছেন? তো রাজা ডেভিড, খুব এই কিং ডেভিড মূলত হচ্ছে খুব সুন্দরভাবে, শান্তিপূর্ণভাবে, ধার্মিকভাবে কোন দেশটাকে শাসন করতেছিল? কোন দেশটাকে শাসন করতেছিল? ইসরায়েলকে শাসন করতেছিল। কিং ডেভিড ইসরায়েলকে শাসন করতেছিল, আর বাস্তবে চার্লস দ্য সেকেন্ড ইংল্যান্ডকে শাসন করতেছিল। এই দুইটা ঘটনাকে মিলাইতে হবে। প্রজাদের মধ্যে তিনি অনেক জনপ্রিয় ছিলেন, যে কথাটা বলা হচ্ছে একই সাথে দুই ব্যক্তির সাথে মিলাই নেবেন। এবং ডেভিডের সমগ্র ইসরায়েল জুড়ে অনেকগুলো মিস্ট্রেস ছিল, অবৈধ বৈধ অনেকগুলো বউ ছিল, ওয়াইফ ছিল। কারণ সেই সময় রাজারা চাইলে কি করে, একের অধিক স্ত্রী বা মিস্ট্রেস রাখতে পারত। আর এটা তৎকালীন ইসরায়েলে ধর্মীয় মতেও বৈধ ছিল। ক্লিয়ার? তো এদিকে ডেভিডের যে ওয়াইফ, এই ডেভিডের ওয়াইফের নাম কি? মাইকেল। মাইকেল ডেভিডের ওয়াইফ। আর অপরদিকে আমাদের এই যে চার্লস দ্য সেকেন্ড, তার ওয়াইফের নাম কি? ক্যাথেরিন বারহানজা, না ব্রাগানজা, ক্যাথেরিন ব্রাগানজা। ক্লিয়ার? এ হচ্ছে ওয়াইফ অফ চার্লস দ্য সেকেন্ড। সেও একটা রাজার মেয়ে ছিল। মাইকেল বলেন বা ক্যাথরিন ব্রাগানজা বলেন, এরা দুইজনেই রাজার মেয়ে, তবে তাদের কোনো সন্তান হচ্ছিল না। তাই ডেভিড অনেকগুলো মিস্ট্রেস রাখতো। এভাবে মূলত জন ড্রাইডেন রাজাকে বা রাজা ডেভিডকে মূলত ডিফেন্স করেছে এখানে। ক্লিয়ার? এবার আমরা অ্যাবসলম সম্পর্কে একটু ক্লিয়ার ধারণা পাই। অ্যাবসলমটা কি? অ্যাবসলম অনেক সাহসী এবং বুদ্ধিমান। তাই কিং ডেভিড কি করত, সব সময় তার প্রশংসা করত এবং তাকে অনেক পছন্দ করত। অ্যাবসলম তার হাফ ব্রাদার এমাননকে হত্যা করেছিল। হাফ ব্রাদার বুঝেন? সৎ ভাই, এটা একটা ঘটনা। তো এরকম এই কিং চার্লসের এরকম একটা ঘটনা আছে, জেমস স্কট তার সৎ ভাইকে হত্যা করেছিল। তো আমরা কবিতায় অ্যাবসলমের যে হচ্ছে স্টেপ ব্রাদার বা হচ্ছে হাফ ব্রাদার বুঝি, ওনার নাম কি? এমানন। এমানন।
কেন হত্যা করেছিল? এর কারণ হচ্ছে আমানন কি করেছিল, তার স্টেপ সিস্টার বা হাফ সিস্টারকে ধর্ষণ করেছিল। তবে তাদের বাবা যে ডেভিড এই অ্যাবসলমকে মাফ করে দিয়েছিল, কারণ অ্যাবসলম ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিল। আমানন যদি তার সেই স্টেপ সিস্টারকে ধর্ষণ না করতো, তাহলে অ্যাবসলম তাকে হত্যা করতো না। এরকম ন্যায় বিচার তৈরি করার কারণে কিং ডেভিড অ্যাবসলমকে মাফ করে দিয়েছিল বা ক্ষমা করে দিয়েছিল। আর অ্যাবসলমও তার বাবাকে অনেক ভালোবাসতো এবং সম্মান করত। ক্লিয়ার হয়েছে সবার? ভাই আরেকবার একটু বলেন। কোন জায়গায় সমস্যা সেটা আমাকে বলতে হবে। কোন কথাটা? বলছে না যে ও ওর বাবার খুব পছন্দ করতো আর ভাইয়ের সাথে কি সম্পর্ক? অ্যাবসলমের সাথে আমাননের সম্পর্কটা কি? সত্য। সৎ ভাই। এই এমানন তার আরেক সৎ বোন ছিল, তাকে ধর্ষণ করেছিল। এই অপরাধে অ্যাবসলম এমাননকে হত্যা করেছিল। এখন অ্যাবসলম যেহেতু এমাননকে হত্যা করলো, রাজা হিসেবে অ্যাবসলমের শাস্তি হওয়া উচিত, কারণ সে নিজের হাতে কেন আইন উঠিয়ে নিল? এটা তো রাজার কাছে বিচার দিতে পারতো, তারপর এটা একটা রফা দফা হইতো। কিন্তু অ্যাবসলম নিজের হাতে কেন আইন উঠিয়ে নিল? এটা একটা অপরাধ, তাই না? কিন্তু কিং ডেভিডের অ্যাবসালমের প্রতি একটা আলাদা ভালোবাসা ছিল, এই জন্য অ্যাবসালমকে সে ক্ষমার দৃষ্টিতে দেখেছিল। ক্লিয়ার সবার? এখন অ্যাবসালম একটা বিষয় খেয়াল করেন, কিং ডেভিডের নিজস্ব কোনো সন্তান ছিল না। সে অনেকগুলো মিস্ট্রেস রাখতো, কেউ বৈধ কেউ অবৈধ, এর কোনো ঠিক ঠিকানা ছিল না। এদিকে অ্যাবসালমকেও বলা হয়তো অবৈধ সন্তান, এমানন এরা তো অবৈধ সন্তানই। তো একজন আরেকজনের সম্পর্কগুলো কি হচ্ছে? নিজের ভাই, সৎ ভাই বোন, কারোর সাথে কারো কোনো তেমন কোনো সম্পর্কগুলো আলাদা রকম ছিল না। এবার এই ইসরায়েলের মধ্যে ইহুদিরা 20 বছর, তাদের একটা নিয়ম ছিল, তারা 20 বছর পর পর, কতদিন, 20 বছর পর পর রাজা পরিবর্তন করতে পছন্দ করতো। কারা? ইসরায়েলের ইহুদিরা। তাহলে ইহুদি কাদেরকে বলা হচ্ছে? জিউসের সব জিউজে ছিল, জিউ ক্যারেক্টারে পড়ে, বইয়ের মধ্যে জিউ লেখা আছে না? যে জিউটা মূলত হচ্ছে, আমরা এখানে দেখি, নিচে দেখা যায়, জিউ, আমরা এখানে কি দেখেছিলাম? ইংলিশ পিপল, ইংলিশ পিপল এন্ড প্রোটেস্ট্যান্ট যারা সমর্থন করত, প্রোটেস্ট্যান্ট, যারা প্রোটেস্ট্যান্ট সমর্থন করত, টি এ হবে না, প্রোটেস্ট্যান্ট, এদেরকে জিউ বা ইহুদি। তাহলে বুঝেন, কিং ডেভিডের এখানে জিউরা কি করত, ইহুদিরা কি করত, 20 বছর পর পর তাদের একটা রাজা পরিবর্তনের স্বভাব ছিল। আর অপরদিকে ইংলিশ পিপল এন্ড প্রোটেস্ট্যান্ট যারা, তারাও এই কাজটা অনেকটা সময় করত। ঠিক আছে? অর্থাৎ তারা এক রাজার উপর কখনো নির্ভর করত না। তারা তাই তারা কি করেছিল, এক সময় সোল, আর এদিকে কে, অলিভার ক্রomwell, কি করেছিল তারা একটা সময় এই সোলকে বা অলিভার ক্রomwellকে মূলত শাসন ক্ষমতায় বসিয়েছিল। তো সোলের শাসন তন্ত্রে অখুশি হয়ে ইসরায়েলের লোকজন কি করে, ডেভিডকে হেব্রন, যে জায়গায় মূলত হচ্ছে কিং ডেভিডকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মানে পালিয়ে গিয়েছিল তার পিতার মৃত্যুর বা শিরচ্ছেদের সময়, সেই জায়গাটার নাম কি? কি কয়, আমি কই হেব্রন, কিং ডেভিডের কথা, কোথায় গিয়েছিল? হেব্রনে। আর এখানে চার্লস দ্য সেকেন্ড কোথায় গিয়েছিল? স্কটল্যান্ডে, ফ্রান্স না, স্কটল্যান্ড। ক্লিয়ার হচ্ছে বিষয়গুলো ধীরে ধীরে? হেব্রনে গিয়েছিল পালিয়ে, আর এদিকে চার্লস দ্য সেকেন্ড স্কটল্যান্ডে গিয়েছিল।
তো এই জায়গায় নির্বাসিত হয়েছিল, ইসরায়েলে নিয়ে এসে তাকে কি হয় আবার রাজা হিসেবে শাসন ক্ষমতায় বসায়। ঠিক এরকম চার্লস দ্য সেকেন্ডকে স্কটল্যান্ড থেকে নিয়ে এসে বসাইলো। তো এবার ডেভিড রাজা হলে সেখানে যে ছিল জুবেসাইটস, এদিকে কারা ছিল জুবেসাইটস, যে ই হবে, বানানটা খেয়াল করেন তো, জে ই বি ইউ, উল্টা হয়েছে, জেবুসাইটস, এস আই টি এস, জেবুসাইটস, দেখা যায় না উপরে। আর এদিকে কারা ছিল, রোমানরা, রোমান ক্যাথলিকরা, রোমান ক্যাথলিক। এই রোমান ক্যাথলিক বা জেবুসাইটস এরা কি করতো, ডেভিডের কাছে জেরুজালেম দাবি করত। তারা বলল জেরুজালেম তাদের, তবে ইহুদিরা জেবুসাইটসদের উপর প্রভাব বিস্তার করে এবং জেরুজালেম দখল করে নেয়। তখন জেবুসাইটসরা মিশরীয় ফারাওয়ের সাহায্য চাইল, তবে এতে কোনো লাভ হয়নি। ইহুদিরা জেবুসাইটসদের আন্দোলন দমন করতে সফল হয়, আর ইসরায়েলের ডেভিডের মৃত্যু পর্যন্ত খুব সুশৃঙ্খলভাবে ইহুদিদের শাসন ক্ষমতা অব্যাহত থাকে। বুঝতে পারছেন বিষয়টা কি বললাম? একটা প্রশ্ন আছে। বলেন বলেন। চার্লস দ্য সেকেন্ডের বাবা ছিল কিং চার্লস ফার্স্ট, হ্যাঁ, ইংল্যান্ডের গঠন। দা বলতে হবে, কিং চার্লস দ্য ফার্স্ট। হ্যাঁ, কিং ডেভিডের বাবা কে ছিল নাটকে? মানে কি দেখতেছেন? এর আগে ক্লাসটাতে লিখে দিছিলাম, আমার এখন মনে নাই। কারো মনে আছে আগে যারা ক্লাস করছিলেন? বইয়ের মধ্যে দেওয়া আছে? না ভাইয়া। আচ্ছা, তাহলে এটা পড়ে। ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন আছে, একটু গোলমাল লাগতেছে। কোথায়? ভাইয়া এখানে সোলের পরে হচ্ছে ডেভিড আনা হয়েছে, আর ওইদিকে হচ্ছে অলিভার ক্রomwell পরে হচ্ছে চার্লস কিং দ্য ফার্স্ট আর সেকেন্ড আসছে। এটা একটু কিরকম হইতেছে? আপনি কি আপনি কি শুরু থেকে ক্লাস করছেন? জি ভাইয়া। মনোযোগ ছিল? জি। আপনি আমাকে বলেন সোলটা কি, কই থেকে আসলো, বলতে পারবেন? কথা। জি ভাইয়া, ওই যে ইসরায়েলে যারা আসছিল তারা কিরকম, ভাইয়া একটু বলেন। আচ্ছা, আপনি আমাকে বলেন অলিভার ক্রomwellটা কি, বলেন। অলিভার ক্রomwell হচ্ছে ওইখানে গণতন্ত্রের যে প্রতিষ্ঠাতা ছিল, আর ওনার মৃত্যুর পর তার ছেলেকে হচ্ছে। হ্যাঁ, ও, যেটা ওটা বললেন, তাহলে অলিভার ক্রomwell যদি সেখানে কি করেছিল কমনওয়েলথ এজে পিরিয়ডে? স্যার, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা করার জন্য যুদ্ধ ঘোষণা করেছিল। হ্যাঁ, যুদ্ধ ঘোষণা করেছিল। তাহলে সোলের ক্যারেক্টারটা এখানে কি হবে? তো ক্রomwell ক্যারেক্টার তাহলে এখন কি সমস্যাটা কি তাহলে? এটা আসলো, আর ওই পাশ দিয়ে হচ্ছে চার্লস কিং দ্য ফার্স্ট আর সেকেন্ড। তো টিভিতে পরে যেটা আসছে ওটা সেকেন্ডের সাথে কে মিলতেছে? আমি বলি, একটা বিষয় বলি, আমি যতদূর জানি কিং চার্লস দ্য ফার্স্ট এই বিষয়টা যেমন এই কবিতায় ততটা উল্লেখ ছিল না, আমি বোঝানোর ক্ষেত্রে বলছি। এখানে 20 বছর পর পর ইহুদিরা বা রোমান ক্যাথলিকরা, সরি, ইহুদিরা কি করত বা ইংলিশ পিপল যারা প্রোটেস্ট্যান্ট তারা কি করত, রাজা পরিবর্তন করত। এই জন্য সোলের মূলত এই সংগ্রামের নেতৃত্ব দিয়ে সেই সময় সোল এই ইসরায়েলের ক্ষমতা নিয়েছিল। অপরদিকে যেমন ইংল্যান্ডে অলিভার ক্রomwell ক্ষমতা নিয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? জি। পরবর্তীতে তাদের আর এই গণতন্ত্র যখন ভালো লাগতেছিল না সাধারণ মানুষ বা জিউদের ইহুদিদের, তারা আবার কি করে, কিং ডেভিডকে আবার ইসরায়েলের রাজা করে। কিং ডেভিডকে, যে মূলত তার পিতার মৃত্যুর সময় এই হেব্রনে পালাই গিয়েছিল। অথবা এদিকে খেয়াল করেন,
চার্লস দা ফার্স্টের মৃত্যু বা তাকে যখন শিরচ্ছেদ করা হয় তখন সে স্কটল্যান্ডে পালিয়ে গিয়েছিল। বুঝেছেন? ক্লিয়ার হয়েছে? একটা বিষয় ক্লিয়ার একজনের ছিল না, বলছিলেন কিং ডেভিডের বাবার নাম কি, এটা আমার মাথায় নেই, ছিল কিনা বা এর আগের ক্লাসে বলছি কিনা আমার মনে নেই। বুঝি নেই, একজন বলেন। হ্যাঁ, আমার উল্লেখ নেই মনে হয়, কিন্তু আমি খুঁজে পেয়েছিলাম, বের করেছিলাম, কিন্তু মনে নেই। আরেকজন কি বললেন? আমার জানা নেই, আমি পাই নাই কোথাও। জাস্ট জানলে আমি লিখে দিতাম। জাস্ট হচ্ছে সেখানে আমি যেখানে আমি গল্পটা কবিতাটা যখন পড়ি সেখানে এইভাবে এত বিস্তারিত ছিল না। এই ঘটনাটা বিস্তারিত পাওয়া যায়, কিন্তু এই ঘটনাটা বিস্তারিত বইয়ে পাওয়া যায় না। এটাকে ওই ইতিহাস থেকে খুঁজে বের করতে হয় মিলানোর ক্ষেত্রে। বুঝতে পারছেন? কারণ এই ক্যারেক্টার গুলো তো বইয়ের মধ্যেই আছে, কবিতাটাতেই আছে সবগুলোই। কবিতাটা পুরোটাই এটা, আর এটা হচ্ছে কাল্পনিক। এটাই কাল্পনিক কিন্তু বাস্তব এটা, কিন্তু কবিতার ক্ষেত্রে বাস্তব এটা, এটা তখন আমাদের কল্পনায় নিয়ে আসতে হয়। বুঝতে পারছেন? যখন আপনি বাস্তব চিন্তা, আমি একজন মানুষ, আমি এখন চিন্তা করব, আমি জানি ইংল্যান্ডে এই ঘটনাটা ঘটেছিল, এই ঘটনাটার পরিপ্রেক্ষিতে বাইবেল থেকে একটা ঘটনা সাজানো হয়েছিল কবিতার সাথে মিলানোর জন্য, এটা তাহলে সেদিক থেকে এটা বাস্তব, এটা কল্পনা। যখন আপনি বই বের করবেন, বইয়ে কবিতাটা পড়তে যাবেন, তখন বইয়ের মধ্যে এটা বাস্তব পাবেন, এটা আপনাকে কল্পনায় ধরতে হবে। ক্লিয়ার আমার কথা? এই যে বুঝতেছেন না, এই পুরো ঘটনাটা বাইবেলের না, ক্যারেক্টার গুলো নেওয়া হয়েছে, জাস্ট নামগুলো। আমি তো বললাম যেটা বাইবেল থেকে নেওয়া হয়েছে, কিন্তু গল্পটা কাল্পনিক, সাজানো। জাস্ট এই গল্পটাকে বাস্তব রূপদান দেওয়ার জন্য এইভাবে লেখা হয়েছে। এখন একজন রাজা বা এই মানুষগুলোর বিপরীতে বা বিরুদ্ধে আপনি সরাসরি বলতে পারবেন? যখন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছিল, আপনি তার বিরুদ্ধে সরাসরি কিছু বলতে পারছেন? কিন্তু তাকে নিয়েও লেখালেখি হয়েছে কিভাবে? অ্যালগরিক্যালি, অন্য একটা নাম দিয়ে একটা গল্প লেখা হয়েছে, কিন্তু সেখানে ফুটিয়ে তোলা হয়েছে এরকম হচ্ছে মানুষদেরকে। এই জিনিসটাই বোঝানো হয়েছে। কারণ ওই নামটা তো যে কোনোখান থেকে নিতে পারে। এই বেশিরভাগ নামগুলো ইসরায়েল, তারপর ইহুদি, এই নামগুলো কোথা থেকে নেওয়া হয়েছে? বাইবেলের ছোট ছোট ঘটনাগুলো থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে? সবার ক্লিয়ার? আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, কইছিলাম যেন? আচ্ছা, তো ডেভিড যখন রাজা হলো, এখানে কিং ডেভিড যখন রাজা হলো, তখন কি হলো? এই ডেভিডের কাছে জেবুসাইটস, যারা জেবুসাইটস, এই জেবুসাইটসরা কি করলো, অর্থাৎ রোমান ক্যাথলিকরা কি করলো, চার্লস দ্য সেকেন্ড বা কিং ডেভিডের কাছে মূলত হচ্ছে জেরুজালেম দাবি করলো। জেরুজালেমটা কি? জায়গায় তো নাই, লিখবো কই? এখানে লিখলে, এখানে লিখলে দেখা যাবে? এইখানে লিখলে দেখা যাবে? এটা মনে বইয়ে দেওয়া আছে, জেরুজালেমটা কি? এটা জানতে চাইনি তো। জেরুজালেম আর লন্ডন, জেবুসাইটরা জেরুজালেমকে চায়, আর রোমান ক্যাথলিকরা লন্ডনকে চেয়েছিল। বুঝতে পারছেন? দাবি করলো, তারা বলল জেরুজালেম তাদের, এদিকে রোমান ক্যাথলিকরা বলল তাদের লন্ডনটা হচ্ছে তাদের। ইহুদিরা জেবুসাইটসদের উপর প্রভাব বিস্তার করে এবং জেরুজালেম দখল করে নেয়। তখন জেবুসাইটসরা মিশরীয় ফারাওয়ের সাহায্য চাইলো, তবে এতে কোনো লাভ হয়নি। ইহুদিরা জেবুসাইটসদের গণ আন্দোলন দমন করতে সফল হয়েছিল। ইহুদি কারা? এদিকে বাস্তবে ইংলিশ মানুষরা। এরা কি করেছিল? এই রোমান ক্যাথলিকদের এই যে আন্দোলন, এটা দমন করতে তারা সফল হয়েছিল। আর ইংল্যান্ডের মধ্যে বা ইসরায়েলে
মূলত ডেভিডের মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু হয়নি ততক্ষণ পর্যন্ত সুশৃঙ্খল ভাবে ইহুদিদের শাসন ক্ষমতা অব্যাহত ছিল। তাহলে এবার কথাটা ওই পাশে মিলাই নেন। ওই পাশে রোমান ক্যাথলিকরা কি চেয়েছিল? লন্ডনটাকে চেয়েছিল, তারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, কিন্তু তারা উপকৃত হয়নি। কেন হয়নি? কারণ এই ইংলিশ পিপল বা প্রোটেস্ট্যান্টরা এরা কি করেছিল? রোমান ক্যাথলিকদের গণ আন্দোলন দমন করতে সফল হয়েছিল। ক্লিয়ার? এবার আমরা আসবো একিটোফেলের চক্রান্ত সম্পর্কে, বা অ্যান্থনি অ্যাশলে কুপার কিভাবে মীর জাফরের মতো কাজ করেছিল। এই জায়গায় একজন লোভী ইহুদি হচ্ছে একিটোফেল, অর্থাৎ সে রাজাকে সাপোর্ট করে, অর্থাৎ প্রোটেস্ট্যান্ট। যারা প্রোটেস্ট্যান্ট তারা রাজার পক্ষে ছিল, ইংলিশ পিপল। তো এই একিটোফেল সে তো যেহেতু হচ্ছে কিং ডেভিডের কাউন্সিলর বা চার্লস দ্য সেকেন্ডের কাউন্সিলর অ্যান্থনি অ্যাশলে কুপার, সে তো একজন রাজার, বা তার সাথে যখন সবসময় থাকবে তার সম্পর্কে তার দুর্বলতা, তার শক্তি, মানে কঠিন অবস্থা কোনটা, খারাপ অবস্থা, সবকিছু জানা স্বাভাবিক। তো এই একিটোফেল ডেভিডের দুর্বলতার সুযোগ নিতে চাইলো। সে মূলত চাচ্ছিল ইসরায়েলের রাজা হতে। তাহলে একিটোফেলের স্বপ্নটা কি? কিন্তু সে তো এই পরিবারের সদস্য নয়। রাজা হতে হলে রাজার সন্তান বা তার পরিবারের সদস্য হতে হবে, তাই না? তাই একিটোফেল জানে যে সে তো রাজা হতে পারবে না। এটা ভেবে সে ডেভিডের ক্ষতি করার পরিকল্পনা করলো। তাই সে ডেভিডকে হটিয়ে তার ছেলে অ্যাবসালমকে ব্যবহার করতে শুরু করলো। সে তার এই অবৈধ সন্তান অ্যাবসালমকে বলল যে রাজ্য শাসন করার যোগ্যতা অ্যাবসালমের আছে, সে অনেক সাহসী, বুদ্ধিমান। তবু কেন ডেভিড অ্যাবসালমকে রাজা না বানিয়ে ডেভিডের ভাইকে রাজা বানানোর পরিকল্পনা করতেছে? এবার বলেন ডেভিডের ভাই আবার কি? বলেন ডেভিডের ভাইকে? জেমস দ্য সেকেন্ড। গল্পে কোনো নাম নেই, গল্পে ওনার ব্রাদারে বলা হয়েছে, ডেভিডস ব্রাদার। ঠিক আছে, বুঝেছেন? ডেভিডস ব্রাদার, আর এই পাশে আমরা পাবো জেমস দ্য সেকেন্ড। এইখানে আবার একটা ঘটনা আছে। এই জেমস দ্য সেকেন্ড আবার প্রোটেস্ট্যান্টদের বিশ্বাস করে না, সে আবার রোমান ক্যাথলিক ছিল। ঠিক ডেভিডের ভাই হচ্ছে জেবুসাইট ছিল। তাহলে এবার খেয়াল করেন কি অবস্থাটা দাঁড়াচ্ছে। কিং ডেভিড চাচ্ছে যে যেহেতু তার কোনো যোগ্য সন্তান বা বৈধ সন্তান নেই, সেহেতু তার ভাই আমার পরবর্তীতে রাজা হবে, কিং ডেভিডের পরবর্তীতে রাজা হবে, এরকম একটা গুজব ছিল বা মানুষের মুখে মুখে ছিল। ঠিক এদিকে যদি খেয়াল করেন, চার্লস দ্য সেকেন্ড একজন হচ্ছে প্রোটেস্ট্যান্ট সমর্থনবাদী, তার ভাই জেমস দ্য সেকেন্ড সে রোমান ক্যাথলিককে সমর্থন করে। এখন দুই সম্প্রদায় হয়ে গেছে। চার্লস দ্য সেকেন্ডের বৈধ কোনো সন্তান নেই, মানুষজন কানাঘুষা করে যে পরবর্তী রাজা কে হবে, বৈধ সন্তান না থাকায় তো রাজা সে হতে পারবে না, তাহলে কে হবে? মানুষজন মুখে মুখে বলে জেমস দ্য সেকেন্ডই হবে পরবর্তী রাজা। কিন্তু এবার কিছু প্রোটেস্ট্যান্ট এখানে বাধা দেওয়া শুরু করে। কিরকম বাধা? যে জেমস দ্য সেকেন্ড একজন ক্যাথলিক হয়ে সে কিভাবে ইংল্যান্ডের রাজা হতে পারে? আমরা প্রোটেস্ট্যান্টরা থাকলে কিভাবে এক রোমান ক্যাথলিক মানুষ এখানে রাজা হতে পারে? আমাদের তো আর কোনো এখানে অস্তিত্ব থাকবে না পরবর্তীতে। বুঝতে পারছেন ঘটনাটা? এই জন্য এই অ্যান্থনি অ্যাশলে কুপার বা একিটোফেল কি করে, এই অ্যাবসালম বা জেমস স্কট এই ব্যক্তিটাকে কুমন্ত্রণা দেওয়া শুরু করে যে তুমি তো রাজার সন্তান, তোমাকে রাজা না বানিয়ে কেন জেমস দ্য সেকেন্ড বা তার ভাইকে রাজা বানানোর চিন্তা ভাবনা করতেছে। ইসরায়েলের একজন উৎকৃষ্ট রাজা দরকার, বা ইংল্যান্ডের একজন উৎকৃষ্ট রাজা দরকার, আর এই উৎকৃষ্ট রাজা শুধুমাত্র অ্যাবসালম বা জেমস স্কটে হতে পারে। ক্লিয়ার? নিজের অধিকার ফিরে পেতে অ্যাবসালমের উচিত ডেভিডের বিরুদ্ধে বিদ্রোহ করা। যে যদি তাকে ভালোভাবে রাজা ঘোষণা না করা হয়, তাহলে ডেভিডের বিরুদ্ধে বা রাজার বিরুদ্ধে তার বিদ্রোহ করা উচিত। বুঝতে পারছেন? তো এবার অ্যাবসালমকে এইভাবে কানে কুমন্ত্রণা দিতে থাকে। তবে অ্যাবসালম বলে সেখানে তার বাবার কোনো দোষ খুঁজে পাচ্ছে না,
সে জানে তার বাবা তাকে অনেক ভালোবাসে এবং তাকে অনেক সম্মানিত করে সবসময়। তবে একটা জায়গায় সে কিছুটা দ্বিধায় পড়ে যায়, ছোট্ট একটা জায়গায় অ্যাবসালম একটা দ্বিধায় পড়ে। সেই দ্বিধাটা কিরকম, তা হচ্ছে যে সে যোগ্য উত্তরসূরি থাকার পরেও কেন তার বাবা তার চাচাকে রাজা বানাতে চাইছে। তখন অ্যাকিটোফেল বুঝতে পারে সে যে কুমন্ত্রণা দিচ্ছে, সেই কুমন্ত্রণা ধীরে ধীরে কাজ করা শুরু করেছে। ক্লিয়ার? সে তখন অ্যাবসলমকে বলে এই অ্যাবসলমের উচিত তার বাবা সত্যিকারের ইহুদিদের জন্য কাজ করতেছে কিনা, অর্থাৎ এই সত্যিকারের প্রোটেস্ট্যান্টের জন্য কাজ করতেছে কিনা এটা খুঁজে দেখা দরকার, পরখ করে দেখা দরকার। অ্যাকিটোফেল অ্যাবসালমকে বলে আমি আপনার বাবাকে একটা ক্রাইসিসের মধ্যে ফেলবো, একটা সমস্যার মধ্যে ফেলবো। অ্যাকিটোফেল অ্যাবসালমকে বলে যে আমি আপনার বাবা রাজা কিং ডেভিডকে পরীক্ষা করার জন্য একটা ক্রাইসিসের মধ্যে ফেলবো। তখন বোঝা যাবে সে কি চায়। সে যদি এই জেবুসাইটসদের বা ফারাওয়ের সাহায্য চায় তাহলে বোঝা যাবে ডেভিড জেবুসাইটস হয়ে গেছে, সে আর প্রোটেস্ট্যান্ট নাই, সে ক্যাথলিকদের পক্ষ নেওয়া শুরু করছে। ঠিক আছে? তাহলে এই ইহুদিরা কি করবে, এই কিং ডেভিডকে প্রত্যাখ্যান করবে। তখন একিটোফেল সলের রেফারেন্স দিয়ে বলেছিল এই সল তো রাজতন্ত্রের কেউ ছিল না, রাজপরিবারের কেউ ছিল, কিন্তু সে কি করেছিল, গণতন্ত্র প্রতিষ্ঠার নামে নেতা হিসেবে রাজ্য শাসন করেছিল না। এই ঘটনাটাই এই একিটোফেল করতে যাচ্ছে, সলের রেফারেন্স দিয়ে বলেছিল সলকে জনগণ প্রত্যাখ্যান করেছিল কারণ সে ভালোভাবে শাসন ক্ষমতা পরিচালনা করতে পারছিল না। আর ডেভিডকে জনগণ শাসন ক্ষমতায় বসিয়েছিল, তাই ডেভিড যদি জেবুসাইটস হয়ে যায় জনগণ কিন্তু আপনার পক্ষেই যাবে। কার পক্ষে? অ্যাবসলমের পক্ষেই যাবে। আর আপনি হবেন ইসরায়েলের পরবর্তী রাজা। এভাবে সে অ্যাবসালমের পুরো ব্রেনটাকে ওয়াশ করে ফেলে। ক্লিয়ার? অর্থাৎ মনে মনে পরিকল্পনা হচ্ছে একিটোফেল সলের মতো করে ইংল্যান্ডের রাজা হওয়ার চেষ্টা করবে। বুঝতে পারছেন? অ্যাবসালমের দ্বারা এখানে একটা বিদ্রোহ তৈরি করবে, পরবর্তীতে বলবে যে যখন কিং ডেভিডকে জিউ বা ইহুদিরা প্রত্যাখ্যান করবে তখন একিটোফেল আরেকটা চাল সাজাবে যে অ্যাবসালম তো তারই সন্তান, সেও এরকম হবে, আবার আমাদের এখানে নতুন কাউকে দরকার। এবার বলবে যে আমি যেহেতু সবকিছু জানি তাহলে আমি এই রাজ্যভার গ্রহণ করব। বুঝতে পারছেন? এবার ক্রাইসিসটা কিভাবে ঘটবে, একিটোফেল কিভাবে ক্রাইসিস করবে, এখানে বলা হয় পপিশ প্লট। কি বলা হয়? আমাদের এই কবিতাটাতে তিনটা প্লট, মূলত তিনটা জিনিস দেখতে পাবো। একটা হচ্ছে মনমৌথ রেবেলিয়ন, একটা হচ্ছে পপিশ প্লট, আরেকটা কি এক্সক্লুশন বিল। পপিশ প্লট। এবার আমরা পপিশ প্লটটা দেখি। এই ক্রাইসিস তৈরি করাটাই হচ্ছে পপিশ প্লট। এবার এই পপিশ প্লটের মধ্যে একটা চক্রান্ত করে কে, কে করে? কোরা, কোরা, সি ও আর এ এইচ, এই কোরা। আর এটা বাস্তব চরিত্র হচ্ছে টিটাস ওটস, ও এ টি, কি হবে বাংলাটা? ও এস হবে, টি এস, ওটস, টিটাস ওটস। এই ব্যক্তিটার চরিত্রটা কি? সে একজন প্রিস্ট, সে একজন সাধু, সে একজন প্রিস্ট। তার অনেক কি থাকবে, একজন প্রিস্ট বা একজন সাধুর বা একজন এই খ্রিস্টানদের যে প্রিস্ট যারা, এদের কি থাকবে, অনেক অনুসারী থাকবে, স্বাভাবিক তাই না? সে যা বলবে মানুষজন সহজেই বিশ্বাস করবে। এই একিটোফেলের সাহায্যে, একিটোফেল কোরার সাহায্যে বা টিটাস ফোর্সের সাহায্যে পপিশ প্লটের একটা চক্রান্ত করে। আর তখন সমগ্র ইসরায়েল দুই ভাগে বিভক্ত হয়ে যায়। ইসরায়েলটা পরিপূর্ণভাবে তখন দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিভাবে, কিরকম? একদিকে ডেভিডের সাপোর্টার, আরেকদিকে অ্যাবসলম এন্ড একিটোফেলের সাপোর্টার হয়ে যায়। অ্যাবসলম এন্ড একিটোফেলের যারা সাপোর্টার তারা বেশিরভাগে ইহুদিরা ছিল। কারণ কি? কারণ বলতেছে কেন কিং ডেভিড তার ভাই একজন জেবুসাইট হওয়ার পরেও তাকে কেন সমর্থন করবে?
এই পুরো মানুষ প্রোটেস্ট্যান্টরাই এই ইহুদিরাই অ্যাবসলমকে আর একিটোফেলকে সমর্থন দেয়। বুঝতে পারছেন? জি ভাইয়া। এবার অ্যাবসলম একিটোফেলের পরামর্শে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে শুরু করে, অর্থাৎ জমায়েত করে, কথাবার্তা বক্তব্য দেয়, এভাবে ঘুরে বেড়াতে জনমত গঠন করার জন্য যায়। সে জনগণকে বারবার বোঝাচ্ছিল যে সে একজন যোগ্য উত্তরাধিকার হওয়ার পরেও কেন তার বাবা তার চাচাকে রাজা বানানোর পরিকল্পনা করতেছে, যে কিনা একজন জেবুসাইটস। এটা একটা বড় কথা, যে একজন জেবুসাইটস কেন তাকে রাজা বানানোর চিন্তা করে, আমি তো আছি। তো সমগ্র ইসরায়েল জুড়ে অ্যাবসলম তার পক্ষে খুব ভালো জনসমর্থন একটা তৈরি করে, খুব ভালো অ্যাবসলম একটা জনসমর্থন পাওয়া শুরু করে। এদিকে রাজা ডেভিডের অনুগত সমর্থক এমিয়েল রাজা ডেভিডকে অ্যাবসলম ও একিটোফেলের ষড়যন্ত্রের বিষয়ে সজাগ করে। ডেভিডের একজন বন্ধু আর কি, সে মূলত কি করে, ষড়যন্ত্রের কথা জানাই। ষড়যন্ত্রের কথা জানিয়ে দেয়, একটা আভাস পায়। স্বাভাবিক, আভাস পাওয়াটা স্বাভাবিক না? জি ভাইয়া। তো এরকম এমিয়েল এই রাজা ডেভিডকে অ্যাবসলম একিটোফেল যে একটা ষড়যন্ত্র করতেছে, এই ষড়যন্ত্রের কথাটা আগে থেকেই সজাগ করে দেয়। এবার তিনি অনেক রেগে গেলেন। কে রেগে গেল? কেন? কারণ ডেভিড সবকিছু পর্যালোচনা করতেছে যে আসলে হচ্ছেটা কি। পর্যালোচনা করে সে অনেক রেগে গেল। তিনি ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে এবার একটা ভাষণ দেওয়া শুরু করলো এবং তিনি বলেন যে এতদিন বাবার দায়িত্ব পালন করেছেন সে, এবার তিনি একজন রাজা হিসেবে দায়িত্ব পালন করবেন। আর ইসরায়েলের মধ্যে তিনি কোনো চক্রান্ত সহ্য করবেন না। ইসরায়েলের জনগণকে তিনি নিজের সন্তানের মতোই ভালোবাসেন। তার এই বক্তব্য শুনে জনগণ বুঝতে পারে যে অ্যাবসলম একিটোফেল এরা দুইজন মিলে এতদিন তাদের ভুল বুঝিয়ে এসেছে। এরপর এই কবিতাটাতে রাজা ডেভিডের মানে যে সেনাবাহিনী বা তার যে লোকজন এবং অ্যাবসলমের মধ্যে একটা চূড়ান্ত যুদ্ধ শুরু হয়, এবং শেষ পর্যন্ত এই যুদ্ধে অ্যাবসলমকে পরাজিত করা হয় এবং তাকে কিন্তু হত্যা করা হয়েছিল। এবং একিটোফেল আত্মহত্যার পথ বেছে নিয়েছিল, একিটোফেল আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আর এদিকে রাজা ডেভিড তার রাজত্ব যেভাবে ছিল সেভাবে বজায় রেখেছিল এবং রাজ্যের শৃঙ্খলা ফিরিয়ে আনতে সে সক্ষম হয়েছিল। রাজা ডেভিডের অনুগত সমর্থকদের মধ্যে ছিল জ্যাডক নামের একটা চরিত্র, যে ডিউক অফ বারজাহাম নামের একটা চরিত্র ছিল, যে মূলত এই জ্যাডককে দিয়ে মূলত হচ্ছে সে ক্যান্টারবারির যে আর্ক বা বিশপ আছে এদেরকে বোঝানো হয়েছে আর কি। তো এই আর্লকে মূলত বোঝানো হয় যেহেতু এই এই এর সাহায্যে মূলত পুরো পরিকল্পনাটা ব্যর্থ করতে পেরেছিল ডেভিড, এবং সিংহাসনের সঠিক উত্তরাধিকার যে হবে তার জন্য এই সিংহাসনটা সংরক্ষণ করে রেখেছিল। বুঝতে পারছেন? তাহলে এই যে আমরা দেখলাম, এখানে আমরা কি দেখতে পেলাম, সমগ্র কবিতা জুড়ে আমরা কি পেলাম? আমাদের জন ড্রাইডেন ইংল্যান্ডের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে মন্তব্য করার জন্য প্রাণবন্ত এবং এখানে ব্যঙ্গপূর্ণ ভাষা ব্যবহার করেছেন। তিনি একিটোফেলকে একজন চক্রান্তকারী এবং কৌশলী ব্যক্তি হিসেবে চিত্রিত করেছেন, যিনি তার নিজের রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য অ্যাবসলমকে বলি দিতেও পিছপা হননি। তার নিজের সন্তান হইলো কি হবে, বৈধ হোক অবৈধ হোক, তাকেও কি করেছিল, শাস্তি দিয়েছিল। রাজতন্ত্রের বিরোধিতার জন্য তিনি হুইগ পার্টির সমালোচনা করেছিলেন। এর রাজতন্ত্রের ভাষ্য সত্ত্বেও অ্যাবসলমের একিটোফেল এই ড্রাইডেনের একটা শক্তিশালী লেখা বা একটা কবিতা বা সৃষ্টি। ড্রাইডেন এখানে অনেকগুলো অ্যালেগোরিক্যাল টার্ম ব্যবহার করেছেন এবং ভাষা এবং ফর্মের যেভাবে গঠন করেছেন দক্ষতা দেখিয়ে আমাদের এই কবিতাটা কিন্তু একটা বিশিষ্ট কবিতা হিসেবে এখানে তুলে ধরেছে। বুঝতে পারছেন পুরো ঘটনাটা? এবার যদি একটু নিজেরা বাসায় পড়াশোনা করেন দেখবেন কবিতাটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে, সব এখানে ফুটে তোলা হয়েছে। বুঝতে পারছেন? এখন যদি বলা হয় পপিশ প্লটটা কি, রাইট আ শর্ট নোট পপিশ প্লট, পপিশ প্লটের মূল বিষয়বস্তুটা কি বলেন? মূল বিষয়বস্তু হচ্ছে যে মানে যে আর কি চক্রান্ত, এক কথায় চক্রান্তটাকে পপিশ প্লট বলা হচ্ছে। তারপর বইয়ের মধ্যে আরেকটা বিষয় পাবেন
এক্সক্লুশন বিল কোনটা? ওই যে ইংলিশ পিপল বা প্রোটেস্ট্যান্টরা 20 বছর পর পর রাজাকে পরিবর্তন করে, এটা হচ্ছে এক্সক্লুশন বিল। ক্লিয়ার? আর মনমোহন রেবেলিয়ন খুব গুরুত্বপূর্ণ না, জাস্ট ছোট্ট একটা বিষয়, এটা পরীক্ষাতে আসবে না, জাস্ট জানার জন্য। এই মনমোহন রেবেলিয়নটা হচ্ছে মূলত চার্লস দ্য সেকেন্ডের মৃত্যুর পরের ঘটনা, সেটা আমাদের না জানলেও চলবে। যখন তার রোমান ক্যাথলিক ভাই জেমস দ্য সেকেন্ড রাজার ক্ষমতায় এসেছিল তখনকার ঘটনা, জাস্ট এটা জানার জন্য। আর এখানে দেখেন বইয়ের এখানে এই যে 246 পৃষ্ঠা বের করেন, বের করছেন? এখানে দেখেন ক্যারেক্টার গুলো ডিটেইলস দেওয়া আছে, ডেভিড, অ্যাবসালম, একিটোফেল, সোল, ডেভিডস ব্রাদার, তারপর হচ্ছে কোরা, শিমেই, জিমরি, এরকম আরো অনেকগুলো ক্যারেক্টার দেখবেন এখন। এবং পরবর্তীতে আরো মাইনর ক্যারেক্টার দেওয়া আছে, দেখেন বালাম, কেলাব, নাদাব, এগুলো জাস্ট একবার রিডিং করে নেবেন ব্রিফের জন্য। ঠিক আছে, বুঝতে পারছেন? এবার দেখেন 258 পৃষ্ঠা, এখানে দেখেন হোয়াট ইজ স্যাটায়ার, হোয়াট ইজ আ স্যাটায়ার, প্রশ্নের উত্তরটা দেওয়া আছে অন্যভাবে। স্যাটায়ার ইজ আ ফর্ম অফ লিটারেচার হুইচ ওয়াজ হিউমার, আইরনি, এক্সাগ্রেশন অর রিডিকুল টু এক্সপোজ এন্ড ক্রিটিসাইজ পিপলস স্টুপিডিটি অর ভাইস। এটা লিখে দিছিলাম না বোর্ডে? আমার যতটুকু মনে ছিল ততটুকুর মধ্যে লেখার চেষ্টা করছিলাম। এখানে ব্রিফ গুলো পড়ে ফেলবেন, এবং আমি দেখাবো আপনাদের হচ্ছে 263 পৃষ্ঠায়, বইটার 263 পৃষ্ঠা বের করেন। বের করছেন? What role does Korah play in Absalom Achitophel? 2 নাম্বারটা আছে how did Achitophel manage to unite all the malcontents in the land? কিভাবে জনসমুদ্র তৈরি করেছিল? How does Dryden satirize the contemporary English people? কিভাবে ইংলিশ জনগণকে স্যাটায়ার করেছে, কবিতাটার এখানে আসছে। তারপর এটা শর্ট নোট সিমেই বা আইরনিক্যাল পোর্ট্রেট অফ সিমেই। তারপর হচ্ছে এখানে আছে রাইট আ শর্ট নোট পপিশ প্লট, যেটা বললাম। এরপর দেখেন আইডেন্টিটি দ্য পলিটিক্যাল পার্সনেন্স ইন দ্য পোয়েম অ্যাবসালম একিটোফেল। হাউ ইজ জিমরি অ্যান আনকোয়ালিফাইড রুলার? হোয়াট ইজ পারপাস অফ ড্রাইডেন্স অ্যাবসালম একিটোফেল? এতগুলো পড়তে হবে না, যদি কেউ চান পড়তে পারেন। তাহলে আপনারা এখানে পড়বেন কোনটা কোনটা? 1 নাম্বার কোরা, টিটাস ওটসের যে ঘটনাটা। তারপর হচ্ছে 2 নাম্বার কিভাবে জনসমুদ্র তৈরি করলো। 3 নাম্বার স্যাটারাইজটা লাগায় নেন, 3টা। এই 3টার পরে 5 নাম্বার পপিশ প্লট। ঠিক আছে, 6 নাম্বার আলাদা করে পড়তে হবে না। বুঝি নাই? বুঝি নাই? আবার বলেন। কোশ্চেন বলতে বলতেছে না, নাম্বার টু কই নাই। এই একটা বই নেওয়ার এখনো সামর্থ্য হয় না, নাকি ইচ্ছা করে নিচ্ছেন না? শেষে গিয়ে ঠিকই নিবেন। আমি বলি যারা এখনো বইটা নেন নাই, শেষ পর্যন্ত যে ঠিকই বইটা সংগ্রহ করবেন, জাস্ট সময় ক্ষেপণ করবেন, নিজেরা পিছিয়ে পড়বেন, আর কিছুই না। বুঝতে পারছেন? প্রথম প্রশ্নটা হচ্ছে দাগায় নেন, সেট সাজেশন থেকে দাগায় নেন। হোয়াট রোল ডাজ কোরা প্লে ইন অ্যাবসালম এন্ড একিটোফেল? 2 নাম্বার হাউ ডিড একিটোফেল ম্যানেজ টু ইউনাইট অল দ্য malcontents in the land? 3 নাম্বার হাউ ডাজ ড্রাইডেন স্যাটারাইজ দ্য কন্টেম্পোরারি ইংলিশ পিপল ইন অ্যাবসালম একিটোফেল? তারপর হচ্ছে রাইট আ শর্ট নোট অন পপিশ প্লট, 5 নাম্বারটা। এরপর হচ্ছে 6 নাম্বারটা যেটা আছে, এটা যদি নাও পড়েন তাও অ্যান্সার করতে পারবেন। পলিটিক্যাল দিক থেকে ক্যারেক্টার গুলো কে কি ছিল, কে কোনটাকে রিপ্রেজেন্ট করছে, কিং ডেভিড কি করছে, অ্যাবসালম কি করছে, একিটোফেল কি করছে, শিমেই কি করছে, কোরা কি করছে। ঠিক আছে, এই জন্য এটা দাগায় নিলেও নিতে পারেন। বুঝি নাই? হ্যাঁ, 6 নাম্বার। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ বেশি,
কয়টা বলছি? 1 2 3 4 5টা। এই 5টা থেকে আশা করি কমন পাবেন। এবার আসেন ব্রড গুলা দেখাই দিই, ব্রড গুলা বলে দিই। প্রথমে আছে কি পৃষ্ঠা নম্বর 272, রাইট অন দা রোল অফ একিটোফিল ইন অ্যাবসলম একিটোফিল। তারপরে প্রশ্নটা আছে ইন অ্যাবসলম একিটোফিল ড্রাইডেন ইজ বোথ টিপিক্যাল এন্ড ইউনিভার্সাল। এরপর আছে ডিসকাস ড্রাইডেন আর্ট অফ ক্যারেক্টারাইজেশন ইন অ্যাবসলম একিটোফিল। তারপর আছে অ্যানালাইজ ড্রাইডেন ইউজ অফ আইরনি অ্যাবসলম একিটোফিল। খেয়াল করেন শুরুর দিকের 2 নাম্বার প্রশ্নটা দেখেন, 2 নাম্বার প্রশ্নের উত্তরটা খেয়াল করেন কি বলছে বা প্রশ্নটাকে বুঝেন। অ্যাবসলম একিটোফেল এই এই কবিতাটাতে ড্রাইডেন টিপিক্যাল এন্ড ইউনিভার্সাল ব্যবহার করছে কিনা। আমরা এখানে টিপিক্যাল ইউনিভার্সাল কোথায় পাবো? ক্যারেক্টার। এই যে 5টা ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার 5টা, অ্যাবসলম একিটোফেল, ডেভিড বা অ্যাবসলম একিটোফেল, জিমরি, শিমেই, কোরা। এই জিমরি, শিমেই, কোরা, অ্যাবসলম একিটোফেল এই 5টা ক্যারেক্টারের লিখলেই উত্তর ওকে। এবং পরের প্রশ্নটাও খেয়াল করেন, পরের প্রশ্নটাতে 3টা ক্যারেক্টার আছে অ্যাবসলম একিটোফেল, বুঝে নেই? টিপিক্যাল কি? টিপিক্যাল কি আপনারা টিপিক্যাল জানেন না? টিপিক্যাল কি কেউ জানেন না? কাউকে টিপিক্যাল কখনো বলেন নাই? কাউকে টিপিক্যাল কখনো বলেন নাই? হুম, চুপচাপ হয়ে আছে। মেয়েরা তো বেশি বলে টিপিক্যাল। টিপিক্যাল হচ্ছে সাধারণ। সাধারণ মেয়েরা বেশি বলে না, কাদেরকে বলে? ছেলেদেরকে বলে। এই এরকম টিপিক্যাল টাইপের ছেলেদের সাথে কেউ প্রেম করে নাকি? ক্ষেত মগা সাধারণ মানুষ, মূর্খ সূর্খ মানুষ, এদেরকে বোঝায়। তো এই ক্যারেক্টার গুলোর মধ্যে এইরকম টিপিক্যাল বা সাধারণ কিছু আছে কিনা গুণাবলী, ইউনিভার্সাল কিছু গুণাবলী আছে কিনা, জাস্ট ক্যারেক্টার গুলো একই জিনিস এখানে অ্যাবসলম একিটোফেলে যা আছে এই জিনিসগুলোই জাস্ট একটু কুচিয়ে লেখা। খেয়াল করে দেখবেন এই 2 3 প্রশ্নের মধ্যে, এখানে 3-এর মধ্যে 3 নম্বর প্রশ্নটাতে নতুন করে একটা ক্যারেক্টার পাবেন কিং ডেভিড। এরপরে 3টা নতুন পয়েন্ট আছে। অ্যালেগরি একটা, অ্যালেগরি কি জিনিস, এখানে কিভাবে ব্যবহার করা হয়েছে, উইটি ডায়ালগ এন্ড মনোলগস কিভাবে এখানে এই কবিতাটাতে কি ধরনের ভাষা, কি ধরনের স্টাইল, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে এটা। আর একটা হচ্ছে সিম্বলিজম। এই যে ক্যারেক্টার গুলো প্রত্যেকটাই একটা আরেকটা সিম্বলিজম ছিল না? কেউ লয়ালিটি কারো জন্য ছিল, কেউ বিট্রয় করতেছে, কারো অ্যাম্বিশন এক এক রকম। এই জিনিসগুলো এখানে বলবে। এই 2টা প্রশ্ন একটু পড়লেই হয়ে যাবে। কথা বুঝেছেন? কথা বলেন। সিমেই কি বলেছিলাম? সিমেইয়ের কথাটা কি বলেছিলাম শুরুতে? তুমি তো মনে হয় বলছিলাম এখানে যেটা বইয়ের মধ্যে দেখেন, সিমেই স্ট্যান্ডস ফর সিংস স্লিংস বাই ব্যাথেল আর শেরিফ অফ লন্ডন এন্ড মিডলসেক্স। মিডলসেক্স এন্ড লন্ডন দুটো জায়গা, এখানকার সে শেরিফ ছিল। ইন হিজ ইয়ুথ হি ওয়াজ ডিভোটেড টু গড বা হি হ্যাড দ্য কিংশিপ। কিংশিপ মানে কি? রাজতন্ত্র। সেই ঈশ্বরকে মনে করেন টুরিস পার্টির মটোটা কি ছিল? গড, মোনার্কি, গড, কিং, আর একটা হচ্ছে কান্ট্রি। কিন্তু সে গডকে ভালোবাসে, কিন্তু তার এই কিংশিপ এটা বিরক্ত লাগে। হি ওয়াজ আ মাইজার। মাইজার মানে কি? ইঁদুর। বলেন মাইজার মানে কি? কৃপণ। He violated the sanctity of Sabbath if he could make money by doing so. He accumulated wealth by cheating people and covered it up by the devotion to God. He fed his servants with spiritual food, knowledge about refused to give him meat which would give them strength or revolt against him. Thus, she may possess some universal qualities such as cunning, সে ধূর্ত ছিল, মনাটেরি, গ্রিড, লোভী ছিল, মাইজারলাইনেস এন্ড ব্লাসফেমি। অর্থাৎ সে একজন, সে ঈশ্বরকে বিশ্বাস করত, সবকিছু করত। সে মূলত মেইনলি চক্রান্ত, সে প্রচুর পরিমাণে ধূর্ত ছিল। সে রাজার বিরুদ্ধে চক্রান্ত যখন টিটাস উডস করে, সেই চক্রান্তের মধ্যে সে সামিল ছিল।
তাকে এখানে আইরনিক্যালি ব্যবহার করা হয়েছে। সে মানুষটা লাউড এবং অ্যাগ্রেসিভ টাইপের ছিল। সে কিং ডেভিডকে সবসময় ইনসাল্ট করত, ঠিক আছে? সে কিং ডেভিডকে ব্লাডি ম্যান বলে ডাকতো, কলিং হিম ব্লাডি ম্যান, ঠিক আছে? এখন আমি বলি এই সিমেই ক্যারেক্টারটা সহজভাবে ওইখানে যদি লিখতে চান তাহলে শর্ট কোশ্চিনে দাগাই দিছি না, 4 নম্বর প্রশ্নটা বের করেন তো, বের করেন। জি জি, 4 নম্বর বের করেন, শর্ট কোশ্চিন 264 পৃষ্ঠায় পড়ে দেখেন তো। এটা পড়েন, একজন পড়েন, জোরে জোরে পড়েন, পড়েন। এখানেও যদি ডাকে ডাকে পড়াইতে হয়। In Absalom and Ahithophel, Shimei is an interesting and ironic character. He is portrayed as a loud and aggressive man who openly insults King David, calling him a bloody man. This action represents the discontent among some of the people towards David's rule. Shimei's anger seems to come from a personal against the king. Brutes against the king. Highlighting how individuals can act out of bitterness rather than reason. কিছু বুঝলেন? আচ্ছা দাঁড়ান, এই যে এতটুকু পড়লেন কি বুঝলেন? সহজ লাগলো না কঠিন লাগছে? তাহলে ওইখানকারটা যদি ভালো না লাগে, আমি এই জন্য শর্ট কোশ্চেনের অ্যান্সারটা দিছি। আমি চাইলে কিন্তু বলতে পারতাম যে ব্রডটা পড়লে শর্টটা হইতো। কেন শর্টটা দিছি? শর্টটা আপনি যখন ডিটেইলস পড়বেন, এত বড় একটা ডিটেইলস লেখা আপনার মাথায় থাকবে, তখন আপনি ব্রডের উত্তরটা নিজের মতো করে লিখতে পারবেন, ঠিক আছে? এরপরে দেখেন, আইরনিক্যালি while Shimei appears bold and fearless, his insult reveal a deeper truth about his character. He shows no understanding of the complexities of leadership or the consequence of rebellion. তার কোনো কিছুই দরকার নাই, তার সে বিদ্রোহ করতেছে, সে রাজাকেই দেখতে পারে না, এটা হচ্ছে কথা। His behavior is not just foolish, সে বোকা নয়, but also dangerous, সে শুধু বোকা নয়, সে ভয়ঙ্কর ছিল। As it contributes to the chaotic atmosphere of the kingdom, সে এইরকম একটা রাজ্যের জন্য বিপজ্জনক কিন্তু। In the end, পরিশেষে when Absalom rebellion fails, যখন অ্যাবসলমের বিদ্রোহটা কি হয়, ব্যর্থ হয়, Shimei quickly changes his turn, seeking David's forgiveness. এই মানুষটা হচ্ছে কিরকম, যেদিকে পাল্লা মারি সেদিকে যায়। যখন অ্যাবসলমের এই বিদ্রোহটা ব্যর্থ হইল, তখন সে সুন্দর করে টার্ন নিয়ে ডেভিডের পক্ষে কথা বলা শুরু করলো। ওকে, তো দিস শিফট এমফেসিস হিজ ল্যাক অফ ট্রু লয়ালিটি এন্ড দ্য ফিকল নেচার অফ দোজ হুজ অপোজ অথরিটি। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে সম্পর্কে? হয়তো ওইখানে পড়ে বুঝতে পারবেন না, যখন বিস্তারিত লেখা হয়েছে আমার বিশ্বাস তখন এখানে বুঝতে পারবেন। কি বোঝা গেছে? এবার আসেন জিমরি। জিমরি কে ছিল? শুরুতেই বলছিলাম ম্যান অফ একিটোফেল, একিটোফেলের সমর্থনকারীরা বা সমর্থনকারীর মধ্যে একজন ছিল, ঠিক আছে? সে সবসময় একিটোফেলের সাথে তাকে সমর্থন করত, অর্থাৎ বলা যায় ওয়ান অফ একিটোফেলস ম্যান হুম ড্রাইডেন, এই যে 248 পৃষ্ঠার ক্যারেক্টার লিস্টে এখানে দেখেন, ওয়ান অফ একিটোফেলস ম্যান হুম ড্রাইডেন ডিসক্রাইবস অ্যাজ আ বাফন হু হ্যাজ ট্রাইড সেভারাল প্রফেশনস ইন দ্য বাইবেল। বাইবেলের মধ্যে জিমরি ইজ আ কিং অফ ইসরায়েল, ইসরায়েলের কিং ছিল 7 দিনের জন্য, 7 days, বাট হি ইজ নো রিয়েল থ্রেট টু ডেভিড আর দ্য থ্রোন ইন অ্যাবসালম একিটোফেল। জিমরি লাইকলি রিপ্রেজেন্ট জর্জ ভিলার্স। জিমরি বাস্তবে জর্জ ভিলাস নামের একটা ব্যক্তিকে রিপ্রেজেন্ট করতেছে। জর্জ ভিলার্সকে সেকেন্ড ডিউক অফ বাকিংহাম, an English statesman and poet
who had disgraced himself in were organized in unsuccessful plot against the government and was accused of treason. He played an active role within the popish plot. এই ব্যক্তিটা একিটোফেলের সাথে কোরা বা টোটাস ওটসের সাথে যুক্ত হয়ে খুব সুন্দর করে পপিশ প্লটটা সাজিয়েছিল। বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? তারপরে যে বললাম এখানে প্রথম যে প্রশ্নটা আছে ব্রড 272 পৃষ্ঠায়, রাইট অন দ্য রোল অফ একিটোফেল এন্ড অ্যাবসালম একিটোফেল। আপনি যদি সুন্দর করে ক্যারেক্টার গুলো জাস্ট ভালো করে পড়েন এখানকার উত্তরগুলো করতে পারবেন। 1 নাম্বার, রাইট অন দ্য রোল অফ একিটোফেল ইন অ্যাবসালম একিটোফেল। একিটোফেলের ক্যারেক্টারটা সম্পর্কে বলতে বলছে। প্রথমে দেখেন হিজ সেন্স অফ অ্যাডভেঞ্চার এন্ড অপরচুনিজম, অর্থাৎ তার সে মানুষটা কেমন ছিল, কি করতো না করতো এই জিনিসটার কথা বলছে। এখানে কোটেশন দেওয়া আছে। দ্বিতীয়টা দেখেন হিজ হাই অ্যাম্বিশন এন্ড লিমিটলেস লাস্ট ফর পাওয়ার। পরবর্তীতে তার এই যে উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার লোভ এই জিনিসটার সময় সে কেমন ছিল। সর্বশেষ 3 নম্বরে যেটা দেখবো হিজ গুড কোয়ালিটিস, সে একজন ভালো মানুষ ছিল, তার ভালো ভালো গুণ ছিল। 4 নম্বরে ফাইনালি যেটা হিজ গিফট অফ ওরাটরি। ওরাটরি অর্থ কি বলেন? ওরাটরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জানেন না? কি ডিকশনারি সার্চ করলেন? কথা বলার ভঙ্গি, এক কথায়। ওই যে জনমত সমুদ্র, জনসমুদ্র তৈরি করতে কি সবাই পারে? সবার ডাকে কি সবাই আসে? এটা হচ্ছে তার একটা উপহার বলা যায়। এই যে একটা ব্রড, 2 নাম্বারটা ব্রডটা তো বললাম 5টা ক্যারেক্টার আলোচনা করবেন শেষ। 3 নাম্বারটাতে 3টা ক্যারেক্টার আর 3টা পয়েন্ট আছে। 4 নাম্বারটা কি? এটা একটা মোস্ট গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কবিতার জন্য। পরীক্ষা আসতে পারে না আসতে পারে, কিন্তু বিষয়টা গুরুত্বপূর্ণ। এই কবিতার মধ্যে যে আইরনি ব্যবহার হয়েছে, এই আইরনি গুলো কিভাবে কথায় ব্যবহার হলো? আমরা জানি আইরনি 3 ধরনের, সিচুয়েশনাল আইরনি, ড্রামাটিক আইরনি, ভার্বাল আইরনি। এই 3টা আইরনির ব্যবহার এই কবিতায় জন ড্রাইডেন করেছেন। বুঝতে পারছেন? এখন কোথায় কোন আইরনি ব্যবহার করছে এটা হচ্ছে এই জায়গায়। এখন আপনাদের কাজ হচ্ছে, আমরা যেহেতু 2টা ক্লাস মিস করছি, সময় আমাদের হাতে কম, এরপর 3rd ইয়ারের ক্লাস কি কালকে বন্ধ আছে? মাঝে মাঝে টানা ক্লাস দেওয়া হয়েছে, তো যে কোনো ওখানে এরকম আছে, টানা ক্লাসও আছে। বলেন। আইরনিটা, আইরনি কি আপনার এক্সামের জন্য দাগাই দিছে? তাহলে কার এক্সাম আছে? বললেন যে এক্সাম আছে। পানি লাগবে। ও কালকে রুটিনে এক্সাম আছে। এখন ঘটনা হচ্ছে কি, যখন যেমন বইটাতে দেখেন সিচুয়েশনাল আইরনি, সিচুয়েশনাল আইরনি ইজ প্রমিনেন্ট ইন দ্য পোয়েম where the outcomes of characters actions strikingly contrast with the intentions. Absalom, who aims to liberate his people and bring justice, becomes a figure of chaos and violence. Readers accept his rebellion to result in positive change. বিষয়টা বুঝেন, এখানে কোন ধরনের বিষয় ঘটনাগুলোকে সিচুয়েশনাল আইরনিতে নিয়ে আসে? সিচুয়েশনাল, যে সিচুয়েশন বা ক্রাইসিস গুলো তৈরি হয় সেই ঘটনাগুলোই সিচুয়েশনাল আইরনিতে আসে। কিরকম? অ্যাবসালম অ্যাকিটোফেলের প্ররোচনায় পড়ে এই কাজটা শুরু করে, এবং আমরা যারা পাঠক রেডার্স, আমরা কি আশা করব? রেডার্স এক্সপেক্ট হিজ রেবেলিয়ন, এই যে বিদ্রোহটা, টু রেজাল্ট, এর ফলটা কি হবে? ইন পজিটিভ চেঞ্জ, এটা হয়তো তার পক্ষে আসবে, এত জনসমুদ্র এত কিছু তার পক্ষে আসবে। বাট ইনস্টেড ইট লিডস টু ডিভাস্টেশন এন্ড কনফ্লিক্ট, এটা একটা দ্বন্দ্ব বা সম্পূর্ণ বিপরীতে চলে যাবে। দিস আইরনি হাইলাইটস দ্য আনপ্রেডিক্টেবল কনসিকুয়েন্স অফ পলিটিক্যাল অ্যাম্বিশন সার্ভ এজ আ
cautionary tale about the dangers of noble intentions turning into tragic outcomes. এটা এমন ভাবে পাল্টে খাবে, শেষে যারা বিদ্রোহ করলো তারা ট্র্যাজেডির মধ্যে পড়বে। অর্থাৎ এখানে অ্যাবসালমের ঘটনাটাকে আমরা সিচুয়েশনাল আইরনি বলতে পারি। বুঝতে পারছেন? এবং ড্রামাটিক আইরনি কোনটা? ড্রামাটিক আইরনি is also a key element as the audience is aware of the true motives behind characters action while they remain oblivious. Achitophel representing the Earl of Shaftesbury manipulates, সেই ম্যানিপুলেটস অর্থ কি? কুমন্ত্রণা দেয় বা ম্যানিপুলেটস বলতে খোঁচা দেওয়া কাউকে গিয়ে, এই ধরনের জিনিসগুলো ম্যানিপুলেটস অ্যাবসালম, কুমন্ত্রণা দেওয়া আর কি, ইনটু রিবেলিং এগেইনস্ট কিং ডেভিড। অ্যাবসালম বিলিভস হি ইজ ফলোইং জাস্ট আ কজ, ছোট্ট একটা কারণ সে ফলো করতেছে তার, while the audience, কিন্তু দর্শক আন্ডারস্ট্যান্ড যে দ্যাট, বুঝতে পারবে যে অ্যাকিটোফেল ইজ ইউজিং হিম ফর হিজ সেলফিশ পলিটিক্যাল এইমস। যাকে সে কুমন্ত্রণা দিচ্ছে সে একিটোফিলের মূল বিষয়টা বুঝতে পারবে না, একিটোফিলের কি চাচ্ছে অ্যাবসালম কিন্তু বুঝতে পারেনি। কিন্তু আমরা যারা দর্শক আমরা কিন্তু বুঝে গেছি যে সে ছলের মতো ঘটনা করবে, তাই না? এই যে ড্রামা তৈরি করলো একটা আর কি। So this dramatic irony creates tension, anticipation as readers witness Absalom's tragic fate unfold due to his misplaced trust. Clear হয়েছে দুইটা পয়েন্ট? আমি আসলে আর কথাই বলতে পারতেছি না, এমন একটা অবস্থা হয়েছে বলার, লেখা শুরু হয়ে গেছে। এবার দেখেন ভার্বাল আইরনিটা ঠিক ওই ঘটনাগুলোই আসবে। কোনটা? ভাইরাল আইরনি ফার্দার এনচেন্স দ্য পোয়েমস এক্সপ্লোরেশন অফ ডিসিপশন এন্ড বিট্রিয়াল। Achitophel often uses flattery, insincere praise when speaking to Absalom, making his true intentions. For instance, or for example, while he extols Absalom's virtues, his words are laced with hidden motives. তার একটা কিন্তু গোপন বিষয় ছিল একিটোফিলের, সেটা অ্যাবসালমকে বুঝতে দেয়নি। এম টু ইনসাইটিং রেবেলিয়ন, একটা বিদ্রোহের জন্য। দিস ম্যানিপুলেশন, এই যে ষড়যন্ত্রটা, অফ ল্যাঙ্গুয়েজ আন্ডারগোজ দ্য ডুপ্লিকেশনস নেচার অফ পলিটিক্যাল রেহটরি and the ease with which leader can mislead their followers. খেয়াল করেন কিং ডেভিডের যারা ফলোয়ার ছিল কিছু হইলেও তাকে সন্দেহ করা শুরু করছে। কার জন্য? একিটোফেলের জন্য। এখানে তার একটা হিডেন বা গোপন কিছু ছিল যেটা অ্যাবসালম বুঝতে পারে নাই। এর জন্য এই যে ডেভিডের যে লোকসংখ্যা বা তাকে কিছু মানুষ অবিশ্বাস করা শুরু করলো, এটা কি মূলত ভার্বাল আইরনি করতেছে। ক্লিয়ার? 2 ঘন্টা হয়ে গেছে। এই 4টা প্রশ্ন, কবিতাটা সম্পূর্ণ অনেক বড় একটা ক্লাস হয়েছে। একটু মনোযোগ দিয়ে প্রয়োজনে আবার ক্লাসটা দেখবেন। আমার মনে হয় আজকের টপিকটা মান্থলি ক্লাসের থেকেও আরো বেশি ক্লিয়ার হওয়ার কথা। যারা মান্থলি ক্লাস করছেন তাদের ভালোভাবে রিভিশন হওয়ার কথা। আছে এমন কেউ মান্থলি ক্লাস করেছেন কি? আজকে আবার বেশি রিভিশন ক্লিয়ার হয়েছে না? তো এখন আপনাদের আরেকবার যদি আপনারা এই ক্লাসটা করেন, প্রয়োজনে যদি বলেন যে ভাই এটা শুধু ইউটিউবে আপলোড দেন যাতে শর্ট করে তাড়াতাড়ি স্পিডটা বাড়ায় দিয়ে দেখতে পারি, আমি সেটাও করে দিতে পারবো। এবং আপনাদের প্রশ্নগুলো এখন আমি তো বুঝাই দিছি, জাস্ট নিজেকে এখন সময় দেন টেবিলে বসে। বুঝি নাই? অনেকে পারে না। তো যে বিষয় যে কাজটা করবেন, যেটা বললাম, আমি কিন্তু আগের মতো আর প্রশ্ন পড়াই দিব না। আপনারা অনেকেই চাইছেন যে ভাইয়া স্ক্রিনে দরকার নেই, বোর্ডে এইভাবে বুঝাই দিয়ে। আমি কিন্তু এরপর থেকে প্রশ্নগুলো এইভাবে বুঝাই দেব। ঠিক আছে? এবং আজকে চাপ হইতো না, আমরা যদি 3টা ক্লাস করতাম, একদিন কবিতাটা পড়তাম, একদিন হচ্ছে আমরা প্রশ্নগুলো আলোচনা করতাম, আরেকদিন আরো প্রশ্ন আলোচনা করতাম, তাহলে কিন্তু সহজ হইতো। একটু ম্যানেজ করে নেন। আমি অসুস্থতার জন্য বলতেছি, এখন আমার গলা ব্যথা করতেছে, আমি জানি না যে ক্লাসের পরে কি অবস্থা হবে।
হ্যাঁ হ্যাঁ বুঝি নাই আরেকবার বলেন আপু